তাহলে আমরা শুরু করতে পারি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আমাদের আজকের ট্রেনিং এর সাবজেক্ট এখানে দেখেন শেয়ার করা আছে: অডিট ম্যানেজমেন্ট সিস্টেম বেসড অন আইএসও 19011 2018, গাইডেন্স ফর অডিটিং ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ একজন ব্যক্তি, তিনি কোন সিস্টেমটা ফলো করে অডিট কন্ডাক্ট করবেন, সেই জিনিসটাই হচ্ছে আমাদের আজকের লার্নিং। ট্রেনিংটা অর্গানাইজ করছে MSCT, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং। কন্টাক্ট বা কমিউনিকেশন স্পেস এখানে দেওয়া আছে, যদি কারোর কখনো প্রয়োজন মনে হয় আপনারা এই পার্টটাতে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আগে সবার সঙ্গে কথা বলা শুরু করি। আমাদের কোর্সের লার্নিং পার্টটা এখানে কিছুটা নিয়ে আসা হয়েছে, যে টার্মস এন্ড ডেফিনেশন, কোর্স রিলেটেড কিছু সংজ্ঞা আছে যেগুলো আমরা আলোচনা করব: অডিট অ্যাক্টিভিটিস, অডিট ম্যানেজমেন্ট, অডিটের পার্টিস, অডিট প্রসেস, কিভাবে অডিট প্ল্যান করবেন, অডিটের ডকুমেন্টেশন গুলা কি কি লাগে, অডিটের একটা চেক লিস্ট করবো আমরা, অডিটের ফাইন্ডিংস, দ্যাট মিনস নন কনফর্মিটি, নন কনফর্মিটির এই জায়গাটাতে কিভাবে লিখতে হয়। হুম। আমাদের নন কনফর্মিটি লেখার ক্ষেত্রে গ্যাপ থাকতে পারে, অনেকের আছে অনেকের থাকে না, বাট ওভারঅল একটা লার্নিং এখানে খুব ভালো লার্নিং থাকবে। আপনি কিভাবে নন কনফর্মিটিটা লিখবেন, এটা 4-5টা লেভেল আছে একটা নন কনফর্মিটি লেখার ক্ষেত্রে। তারপরে সেই নন কনফর্মিটির রুট কজটা কিভাবে আলোচনা করবেন, সেখানে 5 হোয়াই একটা থিওরি আছে, ফিশ বন থিওরি আছে, আমরা 5 হোয়াইটা আলোচনা করব। অডিটের রিপোর্টটা কিভাবে লিখবেন, অডিটের রিপোর্ট লেখার ক্ষেত্রে আমরা দিন শেষে রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশনের জায়গাটাতে আমাদের অনেক গ্যাপ থাকে, সেই জায়গাটা আমরা নিয়ে আসবো। ফাইনালি যে কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড ফলো আপ অ্যাক্টিভিটিসটা কিভাবে রাখতে হয়, এই জিনিসগুলো আমাদের লার্নিং এ থাকবে। কোথাও ছোট আকার আলোচনা আছে, কোথাও ব্রড আকার আলোচনা আছে। শুরুতেই আমি একটু আপনাদেরকে বলি, ট্রেনিং চলাকালীন সময়ে আপনাদের অল টাইম স্পিকারটাকে মিউট করে রাখবেন। যখন আপনি কথা বলবেন বা কথা বলার প্রয়োজন হবে, আপনি তখন আপনার আনমিউট করে দিবেন। মিউট না থাকলে যেটা হয়, আহ, আপনার পাশ থেকে একটা সাউন্ড আসা মানে পুরো ট্রেনিংটাকেই নয়েজ পলিউটেড করে দিবে, আলটিমেটলি সবাই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। সো মেন্টালি এই জায়গা থেকে একটা অ্যাবসেন্টিজম চলে আসে। আর অনলাইন ট্রেনিং এটা একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট। ফেস টু ফেস ট্রেনিং এ দু একজন কথা বললে খুব বেশি প্রবলেম হয় না, কিন্তু অনলাইন ট্রেনিং এটা বেশ ক্রিটিক্যাল একটা পয়েন্ট। সেকেন্ড ওয়ান হচ্ছে, কোয়েশ্চেনের জন্য আপনি যে কোনো সময় রেডি, রিলেভেন্ট পার্টে শুধু থাকবেন। যেমন একটু আগে একজন বললেন যে স্যার আমি কিউসি তে আছি বা কিউএ তে আছি, আর একজন বললেন যে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর আছি। সো এই জায়গাগুলো কিন্তু, দ্যাট মিনস আমি কেন বলছি এই জায়গাগুলো ডেজিগনেটেড যে ম্যানেজারিয়াল লেভেল, ইনারাই কিন্তু রিপোর্টিংটা বেশি নিয়ে কাজ করে। সো ইনাদের শেয়ারিং পার্টটা অনেক থাকবে, যে স্যার আমাকে বায়ার একটা অডিট করছিল, নন কনফর্মিটিটা এরকম বলেছিল, এটা কি আসলে নন কনফর্মিটি, অথবা এই নন কনফর্মিটিটাকে আমি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান এভাবে দিয়েছিলাম, তিনারা আমাকে একটা এই রেজাল্ট দিয়েছিল, আসলে রেজাল্ট ঠিক ছিল কিনা বা আমি ঠিক ছিলাম কিনা, বিতর্কিত কিছু বিষয় আসতে পারে, সেগুলোর সমাধান আমাদের এখান থেকে হবে। সো আপনি যে কোনো মুহূর্তে প্রশ্ন করবেন, শেয়ার করবেন, বাট খেয়াল করবেন যে একই প্রশ্ন যেন বারবার না হয়, একই শেয়ারটা যেন অনেক বড় না হয়। মূল কথাটা বলে শেষ করবো আমরা, কারণ এই স্ট্যান্ডার্ডটা শেষ করে আমাদেরকে লার্নিংটা করতে হলে সময়টাকে বেশ গুরুত্ব সহকারে দেখতে হবে। আমি এই জায়গাটাতে যত সময় আলোচনা করব যে একটা স্ট্যান্ডার্ড কি বলছে, আমাদের লার্নিংটা কি, এবং আমরা কিভাবে সেটা নিয়ে কাজ করব, ওই জায়গাটা, অর্থাৎ আমাদের ইমপ্লিমেন্টেশন পার্টটাকে আমি বেশি ফোকাস করব। তো সবাই এই জায়গাটা ফলো করলে, যে আসলে মিউট রাখা, প্রশ্ন করবেন, প্রশ্ন করা, যত প্রশ্ন করবেন তত ট্রেনিং ভালো হবে। আপনার এঙ্গেজমেন্ট ভালো মানে আমার ট্রেনিংটাকে আমরা ভালোভাবে এনজয় করতে পারবো। শেয়ারিং যত থাকবে, প্র্যাকটিক্যাল লার্নিং আসবে। মানে শেয়ার মানুষ কখন করবে, তিনি যখন প্র্যাকটিক্যাল কোনো কিছু ফেস করছেন, শেয়ারিংটা থাকবে।
এই জায়গাগুলো সবাই একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে। শুরুতেই আমাদের টার্মস অ্যান্ড ডেফিনেশনস। টার্মস অ্যান্ড ডেফিনেশন এখানে সংজ্ঞা বুঝাইছি, আমরা অল্প কিছু সংজ্ঞা নিয়ে আসছি। প্রথমত, হোয়াট ইজ অডিট? অডিটের সংজ্ঞা এখানে যা দিয়েছে আমি এটাকে একটু ইজি করে দিই আপনাদেরকে। এখানে বলছে, দেখেন, সিস্টেমেটিক ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডকুমেন্টেড প্রসেস ফর অবটেইনিং অডিট এভিডেন্স। মেইনলি একটা অডিট কি? আমাদের মেইন কথা হচ্ছে অডিট কি। অডিট হচ্ছে নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের অবস্থানগত দিককে, মানে সে কোন অবস্থায় আছে, ভালো না মন্দ না মোটামুটি, এই অবস্থানগত দিককে দেখার জন্য আপনি যেই প্রসেস অ্যাপ্লাই করেন, ওই প্রসেসের ভিতরে দেখেন সিস্টেমেটিক ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডকুমেন্টেড থাকতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্যের কে সামনে নিয়ে সেই উদ্দেশ্যের অবস্থানকে দেখার জন্য আপনি যেই কাজটা সিস্টেমেটিক ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডকুমেন্টেড প্রসেসের মাধ্যমে করেন, ওইটাকে অডিট বলা হয়। সংজ্ঞা অনেক আছে, ঘুরে ফিরে এই জায়গাতেই চলে আসবে। এখন সিস্টেমেটিকটা কি? সিস্টেমেটিকটা হচ্ছে ওই অডিটটা বা ওই কাজটা করার জন্য, আমরা যদি একটা উদাহরণ দিই, লাইক আজ আমাদের বিএসসিআই অডিট, আইএসও 9000 অডিট, ফ্যাক্টরিতে অডিট হবে। তো এই অডিট করার জন্য আপনি আগে থেকে একটা অডিট করতে চাচ্ছেন, যে বিএসসি অডিটটা হবে, আসলে বিএসসি এর যে ক্লজ গুলো আছে, সিওসি গুলো আছে, আমরা এটা কি ঠিক মতো মেনটেন করি, আমাদের অবস্থানটা কি। তাহলে আমরা নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে, নির্দিষ্ট উদ্দেশ্য কি, বিএসসিআই অডিট হবে, সেই জন্য আমরা একটা ইন্টারনাল অডিট করব। এই ইন্টারনাল অডিট করাটা দেখেন নির্দিষ্ট একটা উদ্দেশ্য, তাহলে নির্দিষ্ট কি ছিল, বিএসসিআই অডিট হবে। ইন্টারনাল অডিট, এই যে নির্দিষ্ট একটা উদ্দেশ্য, এটাকে সামনে নিয়ে এটার অবস্থানটা দেখার জন্য আমরা এখন যেই কাজটা করব, সিস্টেমেটিক ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডকুমেন্টেড প্রসেস, তো এটার একটা সিস্টেমেটিক্যালি আসতে হবে। তাহলে সিস্টেমেটিক বলতে বোঝাচ্ছে এই অডিটটা করার জন্য আমরা যে সিস্টেমটা অ্যাপ্লাই করব, আমরা তখন একটা অডিটের শিডিউল দিব, একটা টিম গঠন করব, গঠন করার পরে সবাইকে অ্যানাউন্স করব, একটা নির্দিষ্ট ডেট দিব, টাইম দিব, দিয়ে সেটার উপর অডিট করব। এই অডিটের এই যে টোটাল প্রসেসটা, দিস ইজ সিস্টেমেটিক। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অডিটরটা যেন স্বাধীনভাবে কাজ করে, কারোর দ্বারা বায়াসড যেন না হয়। এই জন্য এখানে ইন্ডিপেন্ডেন্ট শব্দটা আসছে, আপনি স্বাধীনভাবে কাজ করবেন, অর্থাৎ আপনার অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না, বায়াসড হবেন না। এবং এই টোটাল কার্যাবলীটাকে আপনি ডকুমেন্টেড প্রসেস অর্থাৎ ডকুমেন্টেশনের ভিতরে রাখতে হবে, মুখের কথায় না। রাখার পরে এই যে দেখেন যে এভিডেন্স গুলা থাকবে, এই এভিডেন্স গুলাই হচ্ছে আপনি ইভালুয়েট করবেন। যখন ইভালুয়েট করতেছেন তখন যে রেজাল্ট আসবে, এই রেজাল্টই হচ্ছে আপনার অডিট। অডিটের ক্রাইটেরিয়া বলতে বোঝায় রিকোয়ারমেন্টটা কি, যে আপনি অডিটটা করবেন কোন ক্রাইটেরিয়া, কোন মেথড, কোন কিসের ভিত্তিতে করবেন। তা এইটা হচ্ছে মূলত আপনি যে অডিটটা করতে যাচ্ছেন, সে অডিটটা কিভাবে করবেন, সেই নির্দিষ্ট পলিসি প্রসিডিউরটাকে সেট করাটাই হলো অডিটের ক্রাইটেরিয়া। যেমন এখানে দেখেন বলছে সেট পলিসিস, একটা পলিসি করতে হচ্ছে, অথবা একটা প্রসিডিউর করতে হচ্ছে, অথবা রিকোয়ারমেন্টকে সামনে নিয়ে আসতে হচ্ছে। এখন আমরা যদি দেখি আইএসও 9001 আপনার ফ্যাক্টরিতে অডিট করবেন, সেম ভাবে অডিট করার জন্য আপনি কি কি জিনিস ফলো করবেন, নোটিশ করবেন, টিম গঠন করবেন, অডিটের প্ল্যান করবেন, শিডিউল করবেন, সবাইকে অ্যানাউন্স করতেছেন, অডিট করতেছেন। এই যে সেট এ পলিসি, টোটাল পার্টটাকে একটা পলিসির ভিতরে নিয়ে এসে আপনি রিকোয়ারমেন্টটাকে নিয়ে আসবেন। রিকোয়ারমেন্ট কি, আইএসও 9001 জন্য যা যা লাগে, বিএসসি এর জন্য যা যা লাগে, এই জিনিসগুলো হচ্ছে সেট এ রিকোয়ারমেন্ট। আপনি রিকোয়ারমেন্টের একটা সেট করে, অর্থাৎ চেক লিস্ট বলতে পারেন, চেক লিস্টটা করে আপনি কাজ করবেন। অডিটের এভিডেন্স, অডিট করার পরে আপনার কাছে যেটা মনে হয়েছে, শুধু নন কনফর্মিটির এগেনস্টে যে এভিডেন্স দিতে হবে, নট লাইক দ্যাট। আমরা যেটা করি, যে আমরা একটা অডিট করার পরে যখন নন কনফর্মিটি পাচ্ছি, ওই নন কনফর্মিটি পাওয়ার পরে বলতেছি, ভাই এটা আপনার এখানে নেই, অথবা ডকুমেন্টে ভুল আছে, স্যালারি দেওয়ার কথা ছিল 7 তারিখে, স্যালারি দিয়েছেন 8 তারিখে, দিস ইজ ডকুমেন্ট। এই যে অডিট এভিডেন্স, একটা ডকুমেন্ট আমরা পেয়েছি, এটা কিন্তু অডিট এভিডেন্স, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি তানিনের কাছে চাইলাম যে আপনাদের এখানে আহ, গত 16ই ডিসেম্বর একটা ন্যাশনাল হলিডে ছিল, এটা ম্যান্ডেটরি একটা হলিডে গভর্নমেন্টের, এটাকে আপনারা এনজয় করছেন বা আপনারা ছুটি দিয়েছেন কিনা।
এই যে একটা নোটিশ তানিন আমাকে শো করছে, আমি অডিটর। সো এটা করার পরে আমি কিন্তু এই এভিডেন্সটা দেখে, হ্যাঁ তারা ছুটি দিয়েছে, তার মানে এটাও একটা এভিডেন্স যে নন কনফর্মিটি হয় নাই, কিন্তু রিকোয়ারমেন্ট ছিল, অডিটর চেয়েছে, তারা দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে, এটাও এভিডেন্স। আমাদের গ্যাপটা হচ্ছে, আমরা অনেক সময় অনেকে ভেবে থাকি যে এভিডেন্স মানে হচ্ছে নন কনফর্মিটির এগেনস্টে যেটা, এটা এভিডেন্স নো। আপনার কাছে রিকোয়ারমেন্টের পরিপূর্ণ করার জন্য যা লাগবে সেই টোটালটাই আপনার কাছে এভিডেন্স। অডিটের অবজেক্টিভ, নির্দিষ্ট উদ্দেশ্য। একটা অডিট করবেন, আপনি কি উদ্দেশ্যে অডিট করতেছেন? এটা কি ফার্স্ট পার্টি অডিটের জন্য, অর্থাৎ ইন্টারনাল অডিটের উদ্দেশ্যে করতেছেন, না সেকেন্ড পার্টির জন্য করতেছেন, না থার্ড পার্টি সার্টিফিকেশনের জন্য করতেছেন? অর্থাৎ আপনি কোন উদ্দেশ্য নিয়ে এই অডিটটা করতেছেন সেটাকেই আপনাকে ডিফাইন করতে হবে। অডিট স্কোপ, অডিট স্কোপ বলতে বোঝায় কি, যে আপনি যে অডিটটা করবেন, আপনার স্কোপ মানে বাউন্ডারি, আমরা জানি, অর্থাৎ নির্দিষ্ট এরিয়া নির্ধারণ করা। এখন এরিয়া বলতে শুধুমাত্র ফিজিক্যাল এরিয়া, চারিপাশে বাউন্ডারি, এটা না। আপনার যে ডিপার্টমেন্ট গুলো আছে, লাইক অ্যাজ কিউসি ডিপার্টমেন্ট, মেনটেনেন্স ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট, এই সমস্ত ডিপার্টমেন্ট গুলা কি অডিট হবে, না দুইটা ডিপার্টমেন্ট অডিট হবে? শুধু কি ফ্যাক্টরি অডিট হবে, না হেড অফিস অডিট হবে? এই যে যে এরিয়াগুলা, এরিয়া বলতে বোঝায় এখানে ডিপার্টমেন্টাল অর্থাৎ প্রসিডিউরাল এরিয়া, আবার এই টোটাল ফিজিক্যাল এরিয়াটাকে বোঝাচ্ছে। এই টোটাল পার্টটার কোন কোন জায়গাটাকে আপনি অডিটের আওতাভুক্ত করবেন, সেটাকেই বলা হয় অডিটের স্কোপ। অডিটের প্রোগ্রাম, একটা অডিট যখন আপনি করবেন, তখন আপনাকে একটা অডিটের প্রোগ্রাম করতে হবে। এখন আমরা প্রোগ্রাম করি হচ্ছে, দ্যাট মিন্স যে আগামী বছরে আমরা 2বার অডিট করব, এটা আমাদের একটা অডিটের প্রোগ্রাম হতে পারে। আচ্ছা, অথবা আমরা আগামী 3রা ফেব্রুয়ারি আমরা একটা অডিট করব। এই 3রা ফেব্রুয়ারিটাই হচ্ছে আমাদের একটা শিডিউল, এবং ওই শিডিউলটা বা ওই অডিটের ডেটটাকে কি কোথায় কখন কিভাবে অডিট করবে, এটা হচ্ছে আমাদের অডিট প্রোগ্রাম। অর্থাৎ শিডিউলের ডিটেলস পার্টটা হচ্ছে প্রোগ্রাম হিসেবে আসে। এখানে দেখেন বলছে সেট অফ ওয়ান অর মোর অডিটস প্ল্যান্ড। একটা হতে পারে, একাধিক হতে পারে, অর্থাৎ প্রোগ্রাম মানে তো আমরা জানি যে একটা প্রোগ্রামের ভিতরে, অর্থাৎ প্রোগ্রাম যখন সেট হবে একাধিক ইস্যু নিয়ে একটা প্রোগ্রাম রেডি হয়। দ্বিতীয়ত হচ্ছে অডিটের প্ল্যান। ওই যে যে আমরা 3rd ফেব্রুয়ারির কথা বললাম, এই 3rd ফেব্রুয়ারিতে আমরা একটা অডিট করব, এই মর্মে আমরা একটা প্রোগ্রাম সেট করছি। এখন এই প্রোগ্রামটাতে আপনি কোথায় কখন কিভাবে করবেন, আমরা মর্নিং এ এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স অডিট করব, এরপরে ফ্লোর ভিজিট করব, ওয়ার্কারদের ইন্টারভিউ নেব, ম্যানেজমেন্টের ইন্টারভিউ নেব, আমরা ফায়ারের পার্টটাকে চেক করব। সো প্রত্যেকটা জায়গার জন্য আমরা একটা টাইম সেট করে দিলাম। এই যে সেট করলাম, অর্থাৎ ওই অডিটের টোটাল ডের প্ল্যানটা সেট করাটাই হচ্ছে অডিট প্ল্যান। অডিটের স্টেজ আছে, দ্যাট মিনস আমরা এটা দেখবো স্টেজ কি, বাট এখানে সংজ্ঞায় দেখে যাই যে স্টেজ 1 এবং স্টেজ 2, দুইটা সংজ্ঞা এখানে আসছে। অর্থাৎ বিশেষ করে আইএসও অডিট গুলা যখন করা হয়, ম্যানেজমেন্ট সিস্টেম অডিট বলা হয়, ম্যানেজমেন্ট সিস্টেম অডিটে দুইটা স্টেজে অডিট করতে হয়। একটা হচ্ছে স্টেজ 1, এটা দুইটাই অডিট ফার্ম থেকে করে, অর্গানাইজেশন থেকে না। অর্গানাইজেশন থেকে যেটা করে সেটাকে বলা হয় ইন্টারনাল অডিট। অর্গানাইজেশন বলতে ফ্যাক্টরিকে বোঝাচ্ছি, বা কোনো কর্পোরেট অফিস, যারা অডিট করাতে চায় আর যারা অডিট করবে, দ্যাট মিনস সার্টিফিকেশন বডি। এই সার্টিফিকেশন বডি হচ্ছে ওই সার্টিফিকেট দেওয়ার জন্য বা ওই অডিটটাকে ফুলফিল করার জন্য, সার্টিফিকেট দেওয়া এই কথাটা ভুল, অডিটে যদি নন কনফর্মিটি মেজার আসে উনি তো সার্টিফিকেট পাবেন না। সো অডিট প্রসেসটাকে কমপ্লিট করার জন্য ওনাকে দুইটা স্টেজে 2বার অডিট করতে হয়। তা নাম্বার 1 যেটা, এটাকে বলা হয় স্টেজ 1 অডিট। এই অডিটটা হচ্ছে মূলত অডিট ফার্ম করবে, তারা ফ্যাক্টরিতে যাবে, সবকিছুই দেখবে, কিন্তু এটা লাইট আকারে হালকা করে দেখতে হয়। দেখবে, এই যেমন তাদের ডকুমেন্টেশন চেক করবে। আমরা এখানে দেখেন কিউএমএস এর নামটা লিখেছি উদাহরণ হিসাবে, যে 19011 অডিট, যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ডকে প্রায় অনেক জায়গাতে মেনশন করছি, যে কোনো একটা উদাহরণ তো দিতে হয়। সো আমরা লাইক আজ আপনাদের ফ্যাক্টরিতে, এখানে সাইদ বারি ভাইয়ের ফ্যাক্টরি বা রাশেদুল ইসলাম ফয়সাল ভাইয়ের ফ্যাক্টরিতে আমরা অডিট করব। তা ওনাদের ফ্যাক্টরিতে অডিট করার জন্য
ফাইনাল অডিট যে করবে তার আগে ওনাদের প্রস্তুতিটা কি, এই প্রস্তুতিটা দেখার জন্য মূলত হলো স্টেজ ওয়ান অডিট। তো একটা মানুষের প্রস্তুতি দেখার জন্য কি দেখতে হয়? প্রাথমিক জিনিসগুলা। তো ডকুমেন্ট আছে কিনা, তারা অ্যাওয়ারনেস পেয়েছে কিনা, ডকুমেন্ট অনুযায়ী ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, ফরম্যাট গুলা তারা মেনটেন করতেছে কিনা, এইগুলা হচ্ছে মূলত স্টেজ ওয়ান। স্টেজ টু হচ্ছে ডিটেলস পার্ট। ডিটেলস দ্যাট মিনস কি, যে আসলে তাদের সব ডকুমেন্ট আছে, তারা সব রিকোয়ারমেন্ট মেনেছে কিনা, তাদের সবাইকে অ্যাওয়ারনেস এর অন্তর্ভুক্ত হয়েছে, তারা কি এটা নিয়ে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতেছে, নন কনফর্মিটি সবাই বোঝে কিনা। এই যে প্রত্যেকটা জায়গায়, দুইটা জায়গাতেই দেখা হবে। কিন্তু প্রথমটা স্টেজ ওয়ান হচ্ছে লাইট আকারে হালকাভাবে দেখে, আর স্টেজ টু হচ্ছে ডিটেলস দেখে। এটা ছিল হচ্ছে আমাদের প্রথম পার্ট লার্নিং, যে আমরা সংজ্ঞা যেগুলো দরকার, এই সংজ্ঞাগুলো রিলেভেন্ট সংজ্ঞা, এটা আমরা আলোচনা করছি। কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করে বসবেন, নো প্রবলেম। সেকেন্ড পার্ট হচ্ছে অডিট অ্যাক্টিভিটিস। অডিট অ্যাক্টিভিটিস, আমরা অ্যাক্টিভিটিস মানে সবাই বুঝি কার্যাবলী বা কাজকর্মগুলোর অবস্থানকে দেখা হয়। তা অডিটও তো একটা কাজ, অডিট করাটাই তো টোটাল একটা কাজ। সো এই কাজের অ্যাক্টিভিটিস দিয়ে এটাকে বোঝানো হয়েছে। সো একটা ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন অডিটের অ্যাক্টিভিটিস গুলো আমরা উদাহরণ হিসেবে নিয়ে আসছি। তো প্রথমত অডিট যার উপরে ভিত্তি করে হবে, আমরা সংজ্ঞায় মনে আছে বলেছিলাম নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে তার নির্দিষ্ট যে কোনো একটা স্ট্যান্ডার্ড, আমরা এই জন্য জাস্ট কোনো স্ট্যান্ডার্ড নাম না দিয়ে শুধু স্ট্যান্ডার্ড লিখেছি। একটা স্ট্যান্ডার্ড, সেটা হতে পারে বিএসসিআই অডিটের স্ট্যান্ডার্ড, বা সিওসি গডসোসি জিআরএস এর স্ট্যান্ডার্ড হতে পারে, আইএসও 9000, 14000, 45000 স্ট্যান্ডার্ড হতে পারে। তাহলে অ্যাক্টিভিটিস হচ্ছে প্রথমত স্ট্যান্ডার্ডকে সামনে নিয়ে আসতে হবে, আমরা কিসের উপরে করব। দ্বিতীয়ত হচ্ছে এই স্ট্যান্ডার্ডটাকে ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝাচ্ছে স্ট্যান্ডার্ডের কি কি রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটাকে আমাদের সিস্টেমেটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটাকে চেক করবে। তাহলে প্রথম স্ট্যান্ডার্ড দেখবে, স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্টটা কি কি আছে, সেই রিকোয়ারমেন্টটাই মূলত আসলে এখানে চেক হবে। এখন আমরা যদি স্ট্যান্ডার্ডের উদাহরণ দিই, ধরুন আইএসও 9000-এর ভিতরে আপনারা যখন ক্লজ 8-এ যাবেন, 8.3-তে বলা আছে যে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা ক্লজের নেম। এখন ডিজাইন ডেভেলপমেন্টে দিয়ে স্ট্যান্ডার্ড বুঝিয়েছে যে আপনারা যেখানে কাজ করতেছেন ওই প্রতিষ্ঠান কোনো ধরনের ডিজাইন ডেভেলপমেন্ট করে কিনা। এখন ডিজাইন ডেভেলপমেন্ট আমাদের আরএমজি সেক্টরে যদি বলি, তা যখন বায়ারের কাছ থেকে আমরা স্যাম্পল একটা অর্ডার পাচ্ছি, অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী আমরাও কিন্তু একটা স্যাম্পল বানাই, সেই ফ্যাব্রিক, সেই অ্যাক্সেসরিজ, সেই সাইজ, অর্থাৎ যেটা আমরা ক্যাট প্যাটার্ন বলতেছি, প্যাটার্ন অনুযায়ী আমরা কাজটা করে বায়ারকে দিচ্ছি। তাহলে এই যে এটা কিন্তু আমাদের একটা ডিজাইন করা হচ্ছে। আবার যখন কোনো সার্ভিস প্রোভাইডার্স বলতে বোঝাচ্ছে লাইক অ্যাজ, যে বাংলাদেশে লিঙ্ক 3 একটা কোম্পানি আছে যারা সার্ভিস প্রোভাইড করছে, নট ফিজিক্যাল প্রোডাক্ট, দুই একটা প্রোডাক্ট থাকতে পারে, বাট ওদের ম্যাক্সিমাম সার্ভিসটাই ওরা দিচ্ছে। তো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স, ওরা কিন্তু এটার ক্ষেত্রে যাকে সার্ভিসটা দিবে তার জন্য ওনাদের ভিতরে অর্থাৎ সার্ভার হোক সফটওয়্যারে হোক একটা ডিজাইন করে, তিনি কত এমবি পাবেন, তার ফ্রিকোয়েন্সি কত হবে, তিনার লাইনটা কি আহ, কোন ধরনের লাইন হবে, তিনি তাদের ক্লায়েন্ট লিস্টে ভিআইপি লিস্টেড হবে কিনা, তার এই জায়গায় ফ্রিকোয়েন্সি, সে স্পিড লিমিট কতটুকুন থাকবে, তার কতজন অ্যাক্সেস করতে পারবে, এটা নিয়ে কিন্তু তিনি একটা ডিজাইন করতেছেন। সো এই যে ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু এই ডিজাইনগুলো এখানে চলে আসছে। এখন যার ডিজাইনের পার্ট নেই, ট্রেডার্স, উনি ট্রেডিং করেন বলতে একজন অর্ডার দিচ্ছে, ও প্রোডাক্টটা নিয়ে এসে জাস্ট আর একজনকে দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু ওনার কোনো ডিজাইনের কোনো প্রয়োজনীয়তা নেই। তার মানে ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে এই উদাহরণ দিলাম যে আপনার জন্য যতটুকু প্রয়োজন স্ট্যান্ডার্ডে কিন্তু ক্লাস 8.3-তে বলছে, বাট এইটার ক্ষেত্রে যার জন্য প্রয়োজন তো সে নিবেন, যার প্রয়োজন নাই তিনি এটা নিবেন না। তার মানে এই যে স্ট্যান্ডার্ড পড়ে ম্যানেজমেন্ট সিস্টেম বলতে বোঝাচ্ছে ওই ম্যানেজমেন্টের জন্য কোন কোন সিস্টেম দরকার, সেই সিস্টেমটাকে ফলো করতে হবে। এরপরে হচ্ছে তার প্র্যাকটিক্যালি পার্টটা দেখতে হবে। তাহলে অডিট অ্যাক্টিভিটিসটা দেখেন কোন কোন জায়গাতে আসলে, অডিট অ্যাক্টিভিটিসটা আসলে হচ্ছে মূলত, এটা এখানে থাকে। অডিট অ্যাক্টিভিটিসটা হচ্ছে মূলত প্রথমত একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের যেই সমস্ত সিস্টেমগুলো, পলিসিগুলো বা রিকোয়ারমেন্টগুলো আছে, রিকোয়ারমেন্টগুলো জানা এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী
ওই অর্গানাইজেশনের ইমপ্লিমেন্টেশন পার্টটাকে নিয়ে আসা। তার মানে এই তিনটা পার্ট মিলে একটা অডিটের অ্যাক্টিভিটিস রেজ হবে। তো অডিট অ্যাক্টিভিটিস স্ট্যান্ডার্ড পড়তে হবে, স্ট্যান্ডার্ড জানতে হবে, সেই স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট কতটুকুন তারা মেনটেন করছে সেটা, এবং কতটুকুন সেটা ইমপ্লিমেন্ট করতেছে, সমস্ত জায়গাতেই অডিটের অ্যাক্টিভিটিস গুলো থাকবে। পাশে রেজুলেশন যেটা দেওয়া আছে, অর্থাৎ লিগাল রিকোয়ারমেন্টটাকে স্পেসিফিক একটু উঠানো হয়েছে। ডিফারেন্ট টাইপস অফ অডিট। অডিটের তিনটা টাইপ এখানে দেওয়া হয়েছে, দেখেন। ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি অ্যান্ড থার্ড পার্টি। ফার্স্ট পার্টি অডিট বলা হয় যখন অর্গানাইজেশন, অর্থাৎ যে কোনো ফ্যাক্টরি বা কর্পোরেট অফিস যারাই হোক, তারা নিজেরা যখন নিজেদের অবস্থান দেখার জন্য অডিট করে, নিজেরা নিজেদের অবস্থান দেখার জন্য অডিট করে, এটা ফার্স্ট পার্টি অডিট বা ইন্টারনাল অডিট। এই অডিটটা করার ক্ষেত্রে অর্গানাইজেশন চাইলে নিজেও করতে পারে, আবার বাইরের কাউকে দিয়েও করাতে পারে। এটা হচ্ছে ইন্টারনাল অডিট। এখন বাইরের কাউকে দিয়ে করালে সেটা ইন্টারনাল অডিট কিভাবে হবে? হ্যাঁ, আমরা অডিটের সংজ্ঞায় দেখে এসেছিলাম নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে নিয়ে। তাহলে উদ্দেশ্য কি? আমাদের ইন্টারনাল অডিট করা। এখন আমাদের প্রতিষ্ঠানে যারা আছে, কেউ এখন সময় পাচ্ছে না, অথবা ওরকম এলিজেবল লোক নেই, অথবা ম্যানেজমেন্ট চাচ্ছে যে এখানে থার্ড পার্টি কাউকে দিয়ে এই ইন্টারনাল অডিটটাই করাই। তার এই যে চাওয়ার ভিতরে, রিকোয়ারমেন্টের ভিতরে এসেই আমরা এই অডিটটা বাইরের কাউকে, আমি অনেক সময় অনেক প্রতিষ্ঠানে থার্ড পার্টি হিসেবে ইন্টারনাল অডিট করে থাকি। তো আমার কাজ হচ্ছে অনলি তারা একটা পেমেন্ট দিচ্ছে, আমি অডিটটা করে তাদেরকে একটা রিপোর্ট সুন্দর করে প্রেজেন্ট করে আসছি, রিপোর্টটা সাবমিট করতেছি। এখন রিপোর্টে যে কয়টা নন কনফর্মিটি আসতেছে, এটার জন্য কিন্তু সার্টিফিকেটের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট নাই, কারণ সার্টিফিকেটই তো অডিটের জন্য কোনো ম্যান্ডেটরি পার্ট না, কোনো দেওয়ার রাইটই নেই, কারণ এটা তো ইন্টারনাল অডিট। এই জন্য এটা ফার্স্ট পার্টি অডিট। সেকেন্ড পার্টি অডিট হচ্ছে বায়ার বা সাপ্লায়ার যদি আপনাদেরকে কখনো কোনো অডিট করে, অর্থাৎ অর্গানাইজেশনকে কখনো কোনো অডিট করে, সেটাকে বলা হয় সেকেন্ড পার্টি অডিট। এই অডিটটাও সেই বায়ার বা সাপ্লায়ার তাদের নিজস্ব টিমও করতে পারে, অথবা কোনো অডিট ফার্মকেও দিতে পারে। তো দিলে ওই রিপোর্টটা লাইক রিপোর্ট হলো, রিপোর্ট হওয়ার পরে ওটা কিন্তু বায়ারকে দিবে, আপনাকে দিবে। এটার মাঝখানে কিন্তু থার্ড পার্টি যারা অডিট ফার্ম, এদের কোনো অ্যাক্টিভিটিস নেই। এদের কাজ হচ্ছে জাস্ট একটা অডিট কোম্পানি, তারা অডিটটা করে। আর লাস্ট ওয়ান হচ্ছে থার্ড পার্টি অডিট, এটা হলো সার্টিফিকেশন অডিট, ম্যানেজমেন্ট সিস্টেম অডিট, যেটা সার্টিফিকেশন অডিট। এটা হচ্ছে মূলত থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট কোনো অডিট ফার্ম দ্বারা অডিট করতে হয়। এই অডিটটা মূলত হয় কোনো অর্গানাইজেশনের সার্টিফিকেশনের জন্য। এই হচ্ছে তিনটা পার্ট, অর্থাৎ ডিফারেন্স টাইপ অফ অডিট। এখানে আমরা তিনটা অডিটকে অ্যাজ পার স্ট্যান্ডার্ডের গাইডলাইন অনুযায়ী নিয়ে আসছি। কারোর কোনো প্রশ্ন আছে? তার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো, বাট আমি জিজ্ঞেস না করলেও আপনাদের ক্ষেত্রে থেকে আমি প্রশ্ন আশা করি। প্রশ্ন করার ক্ষেত্রে আপনার কোনো ভুল নেই। সেকেন্ড রাউন্ড প্রশ্ন করা মানেই আমার লার্নিংটাকে বুঝিয়ে নেওয়া। বাট এটাই নয় যে প্রশ্ন করলাম আর আমি ছোট হয়ে গেলাম, আমার পরিচিত এক স্যার এখানে আছে, তিনি আছে, প্রশ্ন করলে কি মনে করবে, এটা আসলে ভাবার কোনো সুযোগ নেই। আপনার কাছ থেকে প্রশ্ন আমি আশা করব। হ্যালো। ওকে। এই জায়গাটা আমরা এখন যেখানে আছি খুবই ইম্পর্টেন্ট। যে যেখানে যে অবস্থানে আছেন না কেন, খুব ভালোভাবে এটাকে বুঝে নিবেন। 6 স্টেপস অফ অডিট প্রসেস, কারণ আমরা কিন্তু অন্য কোনো কিছু শিখতে আসি নাই, শুধু অডিট কিভাবে করতে হয় এই জায়গাটাকে শিখতে এসেছি। এই স্ট্যান্ডার্ডটা শিখতে পারলে আপনি যে কোনো ধরনের অডিট ফেস করতে যেমন আপনার ইজি হবে, প্রস্তুতি নিতে ইজি হবে। আপনি মাঝে মাঝে ইন্টারনাল অডিট করেন, কখনো অডিট ফার্মে জবও করতে পারেন, আবার কখনো বাইরে আপনার ফ্যাক্টরির সাপ্লায়ারদেরকে আপনারা অডিট করতে যাচ্ছেন। তো তখন এই জায়গাগুলো আপনাকে অনেক সাপোর্ট দিবে। সো প্রফেশনাল জায়গাটা উঠে আসবে আপনার কাছ থেকে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ সবাই খেয়াল করবেন। একটা অডিট যখন আপনি করতে চাচ্ছেন, তখন আপনাকে 6টা স্টেপ ফলো করতে হবে। এখানে দেখেন 6টা স্টেপ লেখা আছে, 6 স্টেপস অফ অডিট প্রসেস। প্রথম স্টেপটা হচ্ছে আপনাকে অডিট ইনিশিয়েট করতে হবে। অডিট ইনিশিয়েট করা বলতে যারা থার্ড পার্টি থাকে, তাদের জন্য ইনিশিয়েটটা হচ্ছে যে
একটা অডিট আমরা করতে যাব, লাইক যে মারুফ ফরাজির ভাই অফিসে বা ফ্যাক্টরিতে আমরা অডিট করতে যাব। এখন ওনার কোম্পানির নাম, অ্যাড্রেস, কোন স্ট্যান্ডার্ড উনি অডিট করতে চাচ্ছে, এটা কি রিসার্টিফিকেশন না সার্টিফিকেশন অডিট, স্টেজ 1 না 2 অডিট, অর্থাৎ টোটাল বেসিক ইনফরমেশন গুলা নিয়ে ওই অডিটটাকে ইনিশিয়েট করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফরাজি ভাই যখন, আপনাকে কিন্তু ভাই মারুফ ফরাজি ফরাজি ভাই বলে সম্বোধন করলাম নিক নেম হিসেবে। তো আমরা দেখা যাচ্ছে যে ওনাকে, কোনো সমস্যা নাই, কোনো আচ্ছা প্রবলেম না। ভালো লাগে আমার। থ্যাংক ইউ ভাই। অনেকেই এই নামে সম্বোধন করে আমার। আচ্ছা, থ্যাংক জি। ইউ। তো আমরা ওনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিলাম যে ডিয়ার স্যার আপনি এটাকে পূরণ করে আমাদেরকে দেন। ওনাকে পূরণ করার জন্য এটা দেওয়ার পরে উনি আমাদের কাছ থেকে যখন পাঠাবে, আমরা একটা পিআই পাঠাচ্ছি। পিআইটা পাঠানোর পরে উনি ওইটাকে যখন আবার সিল সাইন দিয়ে পেমেন্টটাকে কমপ্লিট করলো, এটা হচ্ছে থার্ড পার্টি যারা অডিটর থাকে, সার্টিফিকেশন অডিটর, তারা তখন এই অডিটটাকে ইনিশিয়েট করে। এই যে অডিটটা শুরু হলো। সো আমরা অনেক সময় বলি না যে ভাই আমাদের বিএসসি অডিট করতে উইন্ডো পিরিয়ডটা ওপেন করেন, আমাদের উইন্ডোটা খুব জরুরি দরকার। যেমন আমরা অডিট করতে একটা ফ্যাক্টরিতে গতকালকে আমাদের ফরিদ নামে একজন আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনি কমপ্লায়েন্স পার্টটা দেখেন। তো একটা জায়গা থেকে অডিটের ইনিশিয়েট করতে হবে এই উইন্ডো পিরিয়ডটা ওপেন। এই উইন্ডো ওপেন করাটা মানে কি, ওই কোম্পানির বেসিক সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে একটা আরএসপির অর্থাৎ বায়ারের কাছ থেকেও পারমিশন নেই। এই যে পারমিশন নিয়ে যখন আমি অডিট ফার্মকে জানাইলাম, তো আমার অডিটটা ইনিশিয়েট হলো। এখন আপনাদের জন্য কোনটা, আপনারা কেউ, আমি ধরে নিচ্ছি যে কেউ এখানে থার্ড পার্টি অডিটর নেই, আপনারা সবাই ফ্যাক্টরি লোক, আপনাদের জন্য এই ক্লজের কাজ কি? আপনারা যখন কোনো অডিট করতে যাচ্ছেন, ইন্টারনাল অডিটই হোক, তখন অডিটটাকে ইনিশিয়েট করবেন মানে অডিটের স্ট্যান্ডার্ড ডিক্লেয়ার করবেন, কোন স্ট্যান্ডার্ড অডিট করবেন, অডিটের টাইপ নির্ধারণ করবেন, আপনি ইন্টারনাল অডিট করতেছেন না কি, এবং এই অডিটটার ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিক প্রাথমিক ইনফরমেশন গুলো দিয়ে যে অমুক অমুক অডিটর, এই যে অডিট টিম, তারা এত তারিখে অডিট করবে, দিস ইজ শিডিউল, এই সমস্ত কিছু ডিক্লেয়ার করাটাই হচ্ছে ইনিশিয়েটিং দ্য অডিট। এখন এটা আপনারা আসলে কেন এখান থেকে ভালোভাবে জানতে বলেছি আমি, যখন আপনার ফ্যাক্টরিতেই আপনি একটা অডিট টিমে কাজ করতেছেন, আপনি যদি এই কাজটা ক্লিয়ার করেন যে অডিটের শিডিউল, অডিটের ডেট, টাইম, অডিটরের নেম, সবকিছু যখন আপনি ডিক্লেয়ার করবেন, সো অর্গানাইজেশনে অডিটের একটা অ্যাক্টিভিটিস, একটা কালচার রেইজ হবে, অডিট হবে, অডিট হবে। দ্যাট মিনস কি, একটা ডেভেলপমেন্ট স্টার্ট হবে, সবাই কাজে মগ্ন হবে, যার যার যে গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই করতে চাইবে। দিস ইজ দ্য বেনিফিট ফ্রম ইনিশিয়েটিং দ্য অডিট। দ্বিতীয়ত হচ্ছে কন্ডাক্টিং প্রি অডিট ইনফরমেশন, অর্থাৎ আপনি যখন ইনিশিয়েট করলেন, ইনিশিয়েট করতে যাওয়া করার পরে আপনি যখন অডিট করতে চাইবেন, তো সো এই অডিট করার আগে আপনাকে কি কি রেডি করতে হবে, এই জায়গাটা আপনাকে রেডি থাকতে হবে। যেমন একটা অডিট করতে গেলে আপনি ওইখানে যেখানে অডিট করতে গেছেন, ওই ডিপার্টমেন্টের কে অডিটরি হিসেবে থাকবে, তার নাম দরকার, প্রতিনিধিত্ব কে দিবে, নেতৃত্ব কে দিবে, ওইখানে কে অডিট করবে। আপনার টিমে তো অডিট টিমে 5 জন আছে, কে কোনটাতে অডিট করবে, কোথায় যাবে সেখানে। লাইক আজ আপনি যাচ্ছেন কোয়ালিটি ডিপার্টমেন্টে, আমি ইন্টারনাল অডিটকে বেস করে কথা বলছি, আপনি যাচ্ছেন কোয়ালিটি ডিপার্টমেন্টে। এখন কোয়ালিটি ডিপার্টমেন্ট কিন্তু সো দেখা যাচ্ছে যে আপনি আহ, এমন আহ, জায়গাতে অডিট করতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যখন অডিট করতে যাবেন সেই জায়গাটার প্রেক্ষাপট অনুযায়ী আপনি দেখবেন যে ওইখানে আপনাকে পুরাটাই একটা প্রস্তুতি আপনাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি অফ করে দিয়েছি ভাই। ওকে। সো আপনাকে আহ, যে প্রস্তুতিটা নিতে হবে, কে নেতৃত্ব দিবে, কে আপনাকে সাপোর্ট দিবে, আপনার টিমে কে যাবে, সেই ব্যক্তি কি ওই কোয়ালিটি ডিপার্টমেন্টে অডিট করার মতো অ্যাবিলিটি রাখে কিনা। অডিটর হিসেবে আপনি তাকে সিলেক্ট করছেন, তার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আপনার কাছে আছে, যেটা আমরা ডিটেলস দেখতে পাবো পরে, একজন অডিটরের কি কি যোগ্যতা থাকতে হয়। বাট উনি সবাই কিন্তু টেকনিক্যাল পার্সন নাও হতে পারে। তার মানে কোয়ালিটি ডিপার্টমেন্টে অডিট করতে হলে আপনাকে নিঃসন্দেহে ওই রকম নলেজ লাগবে কোয়ালিটি ডিপার্টমেন্টের জায়গাগুলার ডেভেলপমেন্ট অপরচুনিটি বের করার, যেটাকে আমরা যদি বলি নন কনফর্মিটি ধরার। তাহলে অবশ্যই প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে লোক লাগবে,
আই ডিপার্টমেন্ট থেকে লোক লাগবে, কারণ কি এরাই টেকনিক্যাল সাউন্ডের লোক হয়। এখন ওইখানে যদি আমরা স্টোর ডিপার্টমেন্ট, এইচআর অ্যাডমিন, কমপ্লাস থেকে একজন দিই, ওনারা ডকুমেন্ট চেক করতে পারবে, কিন্তু ডেভেলপমেন্ট অপরচুনিটি বের করতে পারবে কম, কারণ টেকনিক্যাল জায়গাগুলো আমরা ধরতে পারবে খুব কম। এই যে কন্ডাক্টিং প্রি অডিট ইনফরমেশন, আপনি এক জায়গায় অডিট করতে যাচ্ছেন, ওই জায়গায় দেখবেন যে একজন ব্যক্তি আছে ফরেনার। এখানে ফরেনার ব্যক্তির জন্য আপনার কোন ধরনের যোগ্যতম লোক নিয়ে যেতে হবে, এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এই যে কন্ডাক্টিং, আপনি কন্ডাক্ট করতেছেন প্রি অডিট ইনফরমেশন রিভিউ, অর্থাৎ তাদের ওই জায়গার অডিট করতে গেলে যত ধরনের ইনফরমেশন দরকার, আপনাকে টোটাল জিনিসটা ইনফরমেশনে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। 3 নাম্বার হচ্ছে দেখেন প্রিপারিং ফর দ্য ওয়ান সাইড অডিট অ্যাক্টিভিটিস। আগে হচ্ছে অডিটে যাব, এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার আমরা নিলাম। এখন ওয়ান সাইড অডিট অ্যাক্টিভিটিস আমাদেরকে দেখতে হবে। তাহলে ওয়ান সাইড অডিট কোথায়? সরাসরি প্রজেক্টের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে, প্ল্যান্টের ভিতরে, যে যেখানে থাকে, সো অর্গানাইজেশনের ভিতরে। তো আমি যখন ওয়ান সাইড অডিটে যাব, তখনকার জন্য কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে। এখন আগামীকালকে আমাদের এই তানিন এক জায়গাতে অডিট করতে যাবে ধরে নিচ্ছি, আহ, তারপরে সিনথিয়া আলম শারমিন এক জায়গাতে অডিট করতে যাচ্ছে, মুস্তাফিজ এক জায়গাতে অডিট করতে যাচ্ছে। সো এই যে ইনারা যখন অডিট করতে যাবে, তো অডিট করতে অন সাইড অ্যাক্টিভিটিস মানে ওই জায়গাটাতে যাবেন, একটা ফ্যাক্টরিতে অডিট করতে যাচ্ছেন বা ফ্যাক্টরিতে অডিট করতে যে, তখন অন সাইডে কি কি ধরনের কে ওপেনিং মিটিং করবে? আচ্ছা, সিনথিয়া আপু ওপেনিং মিটিং করবে, ওকে। আচ্ছা, ওপেনিং মিটিং করার পরে এই যে আগে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, ওপেনিং মিটিং করার পরে কে ডকুমেন্টেশন চেক করবে? তাহলে মুস্তাফিজ ভাই ডকুমেন্টেশন চেক করবে। ফ্লোর ভিজিট কে করবে? মিস্টার তানিন। ওয়ার্কার ইন্টারভিউ কে করবে? এমডি হাসান মাহমুদ। তাহলে এই যে আমরা কিন্তু ভাগ করে নিলাম যে আসলে কে কোনটা নিয়ে কাজ করবে, একেবারে ফ্লোরের পার্টটাতে, অডিটের পার্টটাতে যাওয়ার পরে। তাহলে ওপেনিং মিটিং কে করবে, কয়টার থেকে কয়টা অডিট করবে, লিড অডিটর কে হবে, কে ওয়ার্কার ইন্টারভিউ নেবে, এই সমস্ত কিছু, কে রিপোর্ট প্রিপারেশন করবে, সবাই কিন্তু এক এক জায়গা থেকে 2টা 4টা 10টা 5টা নন কনফর্মিটি নিয়ে আসতে পারে যদি তিনি পায়। পাওয়া যায় না এরকম খুব কম। সেই ক্ষেত্রে আমরা ধরেই নেব যে এখানে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তো যে যে কয়টাই পান না কেন, ফাইনালি যখন নিয়ে আসবে লিড অডিটরের কাছে, লিড অডিটর বা টিম লিডার, লিড অডিটর বা টিম লিডার, সেই ক্ষেত্রে তিনি রিপোর্ট রাইটিং এর পার্টটা আর একজনকে দায়িত্ব দিতেই পারেন, কিন্তু ইনস্ট্যান্ট বললেই আপনি লেখেন, এটা হতে পারে। কিন্তু এই স্ট্যান্ডার্ড কি বলতেছে, 6 স্টেপস অফ অডিট প্রসেস, না আপনাকে আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, যাতে ওইখানে যাওয়ার পরে এই কোনো ধরনের প্রবলেম না হয়। হতে পারে অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যেনার দায়িত্ব ছিল উনি সিক হয়ে গেছেন, অথবা ওনার ডিভাইসটা কাজ করতেছে না, অথবা কোনো একটা রিজনে ওনাকে মাইনাস করতে হচ্ছে। আলটিমেটলি তখন আর একজনকে টিম লিডার দায়িত্ব দিতে পারে, এটা ইনসিডেন্ট রেজাল্ট আসতে পারে। কিন্তু অ্যাজ ইউজুয়ালি যখন অডিট করতে যেতে হবে, তখন আমাকে কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে যেতে হবে। যার কারণে পরবর্তীতে অডিট টাইমে যে আমাদের কোনো ধরনের আহ, অর্থাৎ পেইন যেটা হোক, ইনডিসিশন হোক, এই জিনিসগুলো হয় না। পরবর্তীতে আপনি অন সাইড অডিট কন্ডাক্ট করবেন। এখন অন সাইড অডিট কন্ডাক্ট যখন করবেন, তাহলে অ্যাজ পার প্রিপারেশনে কি ছিল, কে ওপেনিং মিটিং করবে? আমরা নাম দিয়েছিলাম শারমিন আপু, উনি অনসাইট অডিটের ওপেনিং মিটিং করবেন। তার মানে আমরা যেই কিন্তু ওপেনিং মিটিং কে করবে কে করবে এটা আর খোঁজা লাগছে না, কারণ আমরা তো প্রিপারেশন 3 নাম্বার সিরিয়ালে নিয়ে নিয়েছি। এখন 4 জাস্ট আমরা এখানে ওপেনিং মিটিং করবে অমুক। আচ্ছা, ওপেনিং মিটিং এ উনি এখন ঘোষণা দিতে পারবে, কারণ ওনার কাছে তো লেখা আছে যে মিস্টার মুস্তাফিজুর রহমান উনি ফ্লোর ভিজিট করবেন, মিস্টার শফিকুল ইসলাম তানিন উনি ওয়ার্কার ইন্টারভিউ নেবেন, মিস্টার এমডি হাসান উনি ডকুমেন্ট চেক করবেন। সো এই সকলের কাজগুলা নিয়ে রিপোর্টিং আকারে যখন আসবে, মিসেস শারমিন উনি এসে এখন রিপোর্টটা করতেছেন। এই যে দেখেন, টোটাল এই জায়গাটা আমাদের রেডি আছে। 5 নম্বরে হচ্ছে আপনি যখন অডিটটা করলেন, অর্থাৎ 4 নম্বর সিরিয়ালে অডিট করার পরে, এখন ওই রিপোর্টটাকে রাইটিং করা, রিপোর্ট নিয়ে প্রিপারেশন নেওয়া, ক্লোজিং মিটিং করা, অর্থাৎ এখানে প্রিপারিং, অ্যাপ্রুভিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং দ্য অডিট রিপোর্ট। প্রিপারিং বলতে বোঝাচ্ছে আপনি ক্লোজিং মিটিং এর আগে রিপোর্ট প্রিপারেশন, অর্থাৎ রিপোর্টটাকে লেখাকে বোঝাচ্ছে। এখন রিপোর্ট লেখাটা খুব ক্রিটিক্যাল, কারণ আপনি একটা এনসি দিবেন, কোন এনসি কে মেজর বলবেন, কোনটাকে মাইনর বলবেন, সেটার এভিডেন্স কই, এভিডেন্সটা প্রপারলি আছে কিনা, এই যে এই জায়গাটা বেশ একটা সার্টিফিকেশন বডি
যখন অডিট করে বা একজন অডিট টিম, একটা অডিট টিম যখন অডিট করবে, তখন চিন্তা করবে যে আসলে আমার এই অডিট অ্যাক্টিভিটিসের সাথে এই প্রতিষ্ঠান কোনো ক্ষতিকর দিক আছে কিনা, বা প্রতিষ্ঠান কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা, যেটা আমার ইনটেনশনালি রেইজ হচ্ছে। আমি প্র্যাকটিক্যালি পেয়েছি সেটা দিব, এটা আমার ইথিক্স, আমরা সেগুলো দেখব। এটা আমার ইথিক্স, এটা আমার ক্যারেক্টার, কারণ আমি তো অডিটর। কিন্তু আমি সেটাকে আসলে ইন্টেনশনালি দিলাম, বা ওই এনসিটা ওই লেভেলে ছিল কিনা, এই যে প্রিপারেশনের জায়গাটা বেশ, কারণ ওই প্রিপারেশনটা নিলেই তো আমাকে রেজাল্ট দিতে হচ্ছে। প্রিপারেশনটা নেওয়া হলো এবং অ্যাপ্রুভিং, এটার অ্যাপ্রুভ হলো হচ্ছে যিনি টিম লিডার থাকেন, অন্যান্য টিম মেম্বাররা থাকেন, সকলে সিগনেচার নেওয়া হলো। একজন হলে টিম লিডারের সিগনেচার থেকে, এবং সেটা আহ, যখন ফাইনালি ক্লোজিং মিটিং হচ্ছে, এটাকে ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করা বলতে বোঝাচ্ছে ইন্টারনাল অডিট হোক আর থার্ড পার্টি অডিট হোক, অডিটের রিপোর্টটাকে অ্যাপ্রুভাল করে। অ্যাপ্রুভাল বলতে এখানে বোঝাচ্ছে যে যিনি লিডার থাকবেন, টিম লিডার বা লিড অডিটর, ওনার সিগনেচার থাকবে। এবং অডিটি দের পক্ষ থেকে যিনি আর ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকেন, অথবা ওই কোম্পানির বা অপোজিট টিমের, দুইটাই একই টিম হতে, একই কোম্পানির হতে পারে ইন্টারনাল অডিট হলে। সেই ক্ষেত্রে যারা অডিটে আসছে তারা এখন একটা আলাদা টিম, যারা অডিটি তাদের পক্ষ থেকে একজন টিম লিডার থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন প্রতিনিধি আছে, সমস্ত প্রতিনিধিকে ডিল করার জন্য একজন আর আছেন বা আর টিম আছেন। তাদের পক্ষ থেকে যিনি রেসপন্সিবল পার্সন আছেন, তিনি এখানে সিগনেচার দিবেন। এই যে হচ্ছে অ্যাপ্রুভিং এর পার্ট। ফাইনালি রিপোর্টটাকে ডিস্ট্রিবিউট করবে, অর্থাৎ ওই কে একটা কপি দেবে এবং অডিটরদের কাছে একটা কপি থাকতে হবে। যদি মনে করে ওই ক্লোজিং মিটিং এ সবাইকে দিবে, টোটাল অর্গানাইজেশনকে দিবে, দিতে পারবে অ্যাজ পার ইওর অথরিটি। বা যে আসলে সে কাকে কাকে দিতে পারবে, এই অথরিটিটা যার যার প্রতি আছে তিনি দিয়ে দিতে পারবেন। ফাইনালি এসে যখন আমাদের কিন্তু রিপোর্ট পর্যন্ত চলে আসছে, রিপোর্ট শেষ, এখন এটাকে ফলো আপ, কমপ্লিটিং দ্য অডিট অ্যান্ড ফলো আপ অ্যাক্টিভিটিস। এখানে রিপোর্ট করা হয়েছে মানে আমাদের কাজ শেষ হয়নি, আমরা এটাকে ফলো আপের ভিতরে নিয়ে যাবো। অর্থাৎ অডিটটা যখন শেষ হলো, এটার যে নন কনফর্মিটি আমরা পেয়েছি বা ডেভেলপমেন্ট অপরচুনিটি পেয়েছি, সেটা আমাদেরকে কিন্তু ফলো আপে রাখতে হবে। যে আসলে পরবর্তী অডিট হওয়ার আগে বা অ্যাজ পার নন কনফর্মিটির গাইড অনুযায়ী, যেটা আছে 1 বছর লাগতে পারে ডেভেলপমেন্টে, কোনোটা আছে 6 মাস লাগতে পারে, কোনোটা আছে 6 দিনও লাগতে পারে। অর্থাৎ অ্যাজ পার এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে এই নন কনফর্মিটিটা কত দিনের ভিতরে আমরা রিমুভ করতে পারবো, সেই গ্যাপটাকে পূরণ করতে পারবো, এই ফলো আপটাকে আমাদেরকে রাখতে হবে। এটাই ছিল 6 স্টেপস অফ অডিট প্রসেস। কারোর কোনো কিছু বলার আছে কিনা প্লিজ? ব্যাকে একটু ব্যাকে যদি যাইতেন স্যার, এর আগের লাইফটা, আগেরটা, ওই যে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি। আচ্ছা, জি প্লিজ। এখানে সেকেন্ড পার্টি অডিটে কোড অফ কন্ডাক্ট অডিট, হ্যাঁ, হুম হুম। এখানে কি সেকেন্ড পার্টি বলতে কি শুধুমাত্র আপনার ওই যে বায়ারের যে অডিট গুলা, সেগুলাকে বোঝাচ্ছে? বায়ারের তো কোড অফ কন্ডাক্ট মানে তো বায়ারের সিওসি আর কি। জি, তো সেকেন্ড পার্টি কি অনলি ফর বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে, মানে তারাই ডিরেক্টলি অডিটটা করবে? যেমন সিএনডি এর জন্য সিএনডি ডিরেক্ট করতেছে, বা প্রাইমার্কের জন্য প্রাইমার্কে তারা ডিরেক্টলি করতেছে অডিট, এই ধরনের যেটা, সেটাই তো সেকেন্ড পার্টি অডিট। রাইট। এটা বায়ারের সাথে সাপ্লায়ারও হতে পারে। আর থার্ড পার্টি যেটা, সিস্টেম অডিট বলতে আমাদের সার্টিফিকেশন, যেমন সেডেক্স সার্টিফিকেশন, বা রাইট। র্যাপ বা বিএসসিআই, এই আইএসও সার্টিফিকেট, বা নাইন দেখা থাউজেন্ড যাচ্ছে যে, রাইট। হ্যাঁ, জি জি, বা ইএমএস যেটা 14,001, এজ লাইক জি, দ্যাট, মানে এরকম যারা, সেগুলো এ- থার্ড পার্টি। তারা থার্ড পার্টি, জি। জি জি জি, থ্যাংক ইউ ঠিক স্যার, আছে, এটা right. একটু ক্লিয়ার হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখানে আসছি ডিটারমিনিং দ্য কনফার্মেন্স অর কমপ্লায়েন্স। এখানে জাস্ট একটা গাইডলাইনের মতো, যে আসলে একজন অডিটর এই 6 স্টেপস অফ অডিট পলিসি বা প্রসেসটাকে যখন তিনি মানবেন, সো তিনি কি করবেন, অডিটরের রোলটা কি, অডিটরের রেসপন্সিবিলিটিটা কি, অডিটর কি কি ডিটারমাইন করবে, এটা মানার পরে তিনি দেখবে যে আসলে অডিট করার পরে এই অর্গানাইজেশনে যেখানে অডিট করছে, তাদের ডকুমেন্টেশন কি অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুযায়ী মিট করছে কিনা। এখন অ্যাজ পার রিকোয়ারমেন্ট বোঝাচ্ছে কি স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট। আমরা দেখেছিলাম যে অডিটের পার্টটাতে, অডিট অ্যাক্টিভিটি যে প্রথম স্ট্যান্ডার্ড শব্দটা বলা আছে, তারপরে ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে ওই জায়গাটাতে ডিজাইন ডেভেলপমেন্ট সব কোম্পানির জন্য কিন্তু আইএসও 9001 স্ট্যান্ডার্ড, সব কোম্পানির জন্য। বাট
রিকোয়ারমেন্ট কিন্তু অনেক জায়গাতে ভিন্নতা নিয়ে আসে। সো তাদের যতটুকু প্রয়োজন আছে রিকোয়ারমেন্ট, সেই প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের সমস্ত ডকুমেন্ট গুলা আর রিকোয়ারমেন্টটাকে মিট করতেছে কিনা এটা অডিটরকে দেখতে হবে। দ্বিতীয়ত বলছে এই অর্গানাইজেশনটা, অর্থাৎ যেখানে গেছে ডকুমেন্ট দেখছে কিন্তু সেটা ইফেক্টিভ, এখানে দেখেন যে ইমপ্লিমেন্ট করছে, শুধু ইমপ্লিমেন্ট করলে হবে না, তার ইফেক্টিভনেস আছে কিনা। এখন যেমন আমরা যদি বলি, আমরা ফ্যাক্টরিতে সমস্ত এমপ্লয়কে মাস্ক দিচ্ছি, সমস্ত এমপ্লয়কে আমরা মাস্ক দিচ্ছি, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করলাম আমাদের পক্ষ থেকে, কিন্তু তার ইফেক্টিভনেসটা কি, কোন কারণে দিয়েছি? আমাদের এখানে ডাস্ট রেইজ হয় বিভিন্ন জায়গাতে। আবার দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সমিটেবল কিছু ডিজিজ আছে, যেটা কারোর থুতুতে, নাকের সর্দিতে কোনো কারণে ছড়ায় যেতে পারে। এই দুইটা জিনিস আসলে আহ, এই দুইটা জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি এটা আমরা মাস্কটাকে সবাইকে দিয়েছি। এখন এটা ইমপ্লিমেন্ট করেছে সবাই মাস্ক পাওয়ার পরে, কিন্তু ইফেক্টিভ হয়েছে কিনা, ইফেক্টিভ বলতে বোঝাচ্ছে কি যে আসলে এই হাসি কাশি এই জিনিসটা আসলে এখন কম হচ্ছে কিনা, তুলনামূলক সবাই এটাকে নিয়ে কমফোর্ট জোনে আছে কিনা, এরপরে হচ্ছে ওই ডিজিজ যেটা ছড়াচ্ছে এটা আসলে ছড়াচ্ছে কিনা। এই যে ইফেক্টিভনেস, না শুধু মাস্ক দিলাম সবাই পরে থাকলো, আসলে থাকলো কিনা, সবাই রিসিভ করেছে কিন্তু ব্যবহার করলো কিনা, এই যে ইফেক্টিভনেসটা আমাদেরকে চেক করতে হবে। সো এটা দিয়ে দুইটা লার্নিং আমাদের। একজন ব্যক্তি যখন অডিটর হবেন, তো আপনি যখন অডিট করতে যাবেন তখন আপনাকে অবশ্যই দেখতে হবে অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুযায়ী রিকোয়ারমেন্টেড যেটা আছে সেটা ডকুমেন্টেড আকারে আছে কি না, এবং যদি থাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতেছে কিনা, ইমপ্লিমেন্ট করলে সেটার ইফেক্টিভনেস আছে কিনা। দেখেন, শুধুমাত্র তৈরি করে রাখলে কিন্তু হবে না, স্ট্যান্ডার্ড বলছে সেটার ক্ষেত্রে ইফেক্টিভনেসটাকে চেক করতে হবে। এই ইফেক্টিভনেসটাই হচ্ছে মূলত আমাদের অডিটের বেনিফিট। অডিটের বেনিফিট শুধুমাত্র অডিট করার পরে আমি সার্টিফিকেট পেলাম, শুধু এটা না, ওটা তো অবশ্যই একটা বেনিফিট, মেজর বেনিফিট, কিন্তু ওটার পরে আমাদের আরেকটা বেনিফিট হচ্ছে যে আসলে এটা যার মাধ্যম দিয়ে পেয়েছি, যার মাধ্যম বলতে ব্যক্তি না, স্ট্যান্ডার্ড, তো স্ট্যান্ডার্ডের ক্লজ গুলো আমরা মানতেছি কিনা, এই যে এই বেনিফিটটা, এই ইফেক্টিভনেসটা আমাদেরকে চেক করতে হবে এবং আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আচ্ছা, থার্ড পার্টি অডিট কেন প্রয়োজন হয়? আমরা যে কথাগুলো এখানে আলোচনা করছি এটা আইএসওর এই 19011 স্ট্যান্ডার্ডকে বেস করে। অনেক সময় মনে হবে যে আসলে এই আলোচনাটা কেন দরকার, মনে রাখতে হবে যে আমরা একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডকে বেস করে কথা বলছি, তো স্ট্যান্ডার্ডের ক্লজ অনুযায়ী আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। তো এখানে বলছে কি যে থার্ড পার্টি অডিট কেন দরকার হয়, তো এখানে বলছে থার্ড পার্টি অডিট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট। ইন্টারনাল অডিটে অনেক সব বায়াসনেস আসতে পারে, আসে, আমরা কিভাবে কি আসে এগুলো দেখতে পাবো, বাট থার্ড পার্টি অডিটর যখন আসে তখন বায়াসনেসের সুযোগ থাকে না, যদি অডিটর তার ইথিক্সের বাইরে না যায়। দ্বিতীয়ত হচ্ছে এটা ম্যানেজমেন্ট সিস্টেম অডিট করতে হলেই আপনাকে ম্যান্ডেটরি থার্ড পার্টি অডিট নিতে হবে, সার্টিফিকেশন অডিট করতে হলে। এবং এই যে এখানে বলছে গেইন সার্টিফিকেশন, সার্টিফিকেশন পাইতে হলে আপনাকে এই থার্ড পার্টি অডিট দিতে হবে। এবং এটার ক্ষেত্রে স্ট্যাটিউটরি এন্ড রেগুলেটরি রিকোয়ারমেন্ট গুলাকে স্পেসিফিক্যালি খুব ক্লিয়ারলি তারা দেখে। কিন্তু আপনি যদি নিজস্ব অর্গানাইজেশনে থাকেন, তখন কিন্তু ইন্টারনাল অডিটের ক্ষেত্রে নিজের জায়গা তো জাস্ট আপনি লিখে দিচ্ছেন এটা নাই নাই, কিন্তু থার্ড পার্টি যখন আসে ওটা কিন্তু একটা এনসি রেজ করে তার ইম্পর্টেন্সি আকারে ডিক্লেয়ার করে। এই কারণে আসলে থার্ড পার্টি অডিটটা, এক কথায় আপনার সার্টিফিকেশন অডিটের জন্য ইন্ডিপেন্ডেন্ট একটা অডিট করতে হলে থার্ড পার্টি অডিটের বিকল্প নাই। সার্টিফিকেশন স্টেজ আমরা কিন্তু খুবই প্রাথমিক দিকে আছি, কারণ আমাদের অডিট ট্রেনিংটা শুরু করতে একটু দেরি হয়েছে টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো স্টার্টিং পয়েন্টে এখনো আছি, আমরা ডিটেলস ঢুকতে পারিনি। সার্টিফিকেশন অডিট, সার্টিফিকেশন অডিটটা কি? আর আমাদের এখানে দুই তিনজন আছে নতুন একবারে, যারা আসলে এখনো জব করে নাই, তাদের জন্য এগুলা অনেক কিছু মনে হবে নতুন, বা অনেক কিছু বুঝতে কষ্ট হবে। বাট কোনো প্রশ্ন থাকলে আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন আশা করব। সার্টিফিকেশন অডিট পার্টটা হচ্ছে যে একটা সার্টিফিকেশনের জন্য যখন অডিট করা হবে তখন এখানে দেখেন যে আমরা মোট 5টা লেভেল নিয়ে আসছি। তো প্রথমত আমাদের জানা দরকার একটা সার্টিফিকেট রেইজ হয়,
অর্থাৎ আমরা আছি কিন্তু ম্যানেজমেন্ট সিস্টেমের পার্টটাতে, যেহেতু আইএসও স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি, ওইটাকে উদাহরণ দিব 3 বছরের জন্য। আইএসও 9000, 14000, 45000, অর্থাৎ কিউএমএস, ইএমএস, ওসাস, এই 3টা স্ট্যান্ডার্ড নিয়ে যখন অডিট হয়, তখন অডিটটা পরে যে সার্টিফিকেটটা আপনি পান, ওই সার্টিফিকেটের সাইকেলিং টাইম বলা হয়, লাইফ সাইকেল টাইম হচ্ছে 3 ইয়ার্স। তো এটা পাওয়ার জন্য প্রথম বছর স্টেজ 1 অডিট হয় এবং স্টেজ 2, এটা হলো প্রথম বছর, দুইটাই হবে। স্টেজ 1 হওয়ার পরে স্টেজ 2 অডিট হয়। স্টেজ 1-এ যে নন কনফর্মিটি পাওয়া যায়, সেই নন কনফর্মিটিটাকে রিডিউস করার পরে স্টেজ 2 অডিট করতে হয়। স্টেজ 2 হচ্ছে ফাইনাল সার্টিফিকেশন অডিট। স্টেজ 2 করে যখন আপনি সার্টিফিকেট পাবেন, তখন এই সার্টিফিকেটটা পরবর্তী বছরে শেষের মাসে, শেষের 2 মাসের ভিতরে, এটা ওই অর্থাৎ 11 এবং 12তম মাসের ভিতরে আপনাকে অডিটটা করতে হবে। কারণ মেয়াদ যদি শেষ হয়ে যায় তারপরে অডিট করলে, অর্থাৎ মেয়াদের 1 সপ্তাহ আগে অডিট করলেন, কিন্তু সার্টিফিকেশন বডির সার্টিফিকেশন প্রসেস হতেই যদি তাদের 20 ডেজ, 30 ডেজ চলে যায়, তার মানে তখন আপনার কিন্তু সার্টিফিকেশনটা ভ্যালিড থাকতেছে না। এই জন্য তাদের প্রসেস অনুযায়ী এটা করতে হয়। তা এই 2 মাস ধরা হয়েছে কেন? কিছু সার্টিফিকেশন বডি আছে 5 দিন আগে করলেও তারা আপডেট করতে পারে, কিছু সার্টিফিকেশন বডি আছে 40 ডেজ, 50 ডেজ, হাই 60 ডেজ পর্যন্ত তাদের সময় লাগে এটা আপডেট করতে, রিপোর্ট লিখে আপলোড করতে। এই জন্য 2 মাস বলছি। তো এই যে পরবর্তী বছরে যে অডিটটা আমরা করব, এটার নাম হচ্ছে সার্ভেলেন্স অডিট। সার্ভেলেন্স অডিট মানে আমরা যদি বলি যে রি অডিট বা সার্ভেলেন্স ইয়ারলি অডিট, যে নামে আমরা বলি না কেন, বাট স্ট্যান্ডার্ড নেম আছে সার্ভেলেন্স অডিট। তো প্রথম বছর সার্টিফিকেট পাইলাম, দ্বিতীয় বছর অডিট করে, দ্বিতীয় বছর যেটা অডিটটা হবে সার্ভেলেন্স 1, তৃতীয় বছর যে অডিটটা হবে ওটা হচ্ছে সার্ভেলেন্স 2। এই দিয়ে হচ্ছে 3 বছর। আর 3 বছর যখন শেষ হয়, পরবর্তী বছর যদি আপনি সার্টিফিকেশনটাকে কন্টিনিউ করেন, সেই সার্টিফিকেশনটার নাম হবে, অডিটের নেম হবে রিসার্টিফিকেশন অডিট। সেই অডিটটা যখন রিসার্টিফিকেশন হবে, তখনও কিন্তু আবার 3 বছরের জন্য সার্টিফিকেট চেঞ্জ হবে। আমাদের লার্নিংটা হচ্ছে একটা সার্টিফিকেট পেলে প্রতি বছরই অডিট করতে হবে, এটা আমাদের একটা লার্নিং, লাইক অ্যাজ কিউএমএস, ইএমএস, ওসাস, এই স্ট্যান্ডার্ড গুলাতে। এবং প্রতি বছর শেষে অডিট করতে হবে। সাথে সাথে এই সার্টিফিকেটটা 3 বছর মেয়াদ যখন হবে, শেষ হবে, তখন আমাদের করণীয়টা হচ্ছে আবার সার্টিফিকেট নিলে সেই সার্টিফিকেটটাও 3 বছরের জন্য আমাদের এখানে থাকবে। এই যে এগুলো নিয়ে কথা বলছি, এই জন্য আর এখানে কথা বলছি না। অডিট ম্যানেজমেন্ট, অডিট ম্যানেজমেন্টটা হচ্ছে অডিটকে ম্যানেজ করা। কি ম্যানেজ করবে? অডিট তো একটা সিস্টেমেটিক জায়গা, এখানে আবার ম্যানেজ করার কি থাকে? এখানে ম্যানেজ করাটা হচ্ছে অডিট চলাকালীন সময়ে অডিট অ্যাক্টিভিটিস কিন্তু টোটালটা প্রিপারেশন ছিল ম্যাক্সিমাম, তাই না? কিভাবে অডিট করব, কিভাবে টিম গঠন করব, এই জিনিসগুলো নিয়ে কথা বলছি আর কি। 6 স্টেপের অডিটটা আমরা পুরা দেখছি। অডিট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি এই অডিটের অ্যাক্টিভিটিসটাকে ম্যানেজ করবেন, অর্থাৎ অডিটের ইনিশিয়েট থেকে শুরু করে ফাইনালি সার্টিফিকেট দেওয়া পর্যন্ত যতগুলো কাজ আছে, সমস্ত কাজগুলোকে আপনাকে ম্যানেজ করতে হবে। এখন অডিট চলাকালীন সময়ে দেখা যাচ্ছে ফরাজি ভাই অ্যাজ এ জিএম, আসাদুজ্জামান সরকার হচ্ছে একজন অডিটর। এখন আসাদুজ্জামান সরকার এই জিএম স্যারের ওখানে অডিট করতে গেছেন। অডিট করতে যাওয়ার পরে এখন স্যারের ওইখানে কোনো একটা পার্ট আপনার কাছে মনে হয়েছে নন কনফর্মিটি আসছে, স্যার সেটাকে আপনাকে একটু ডাইভার্ট করার চেষ্টা করছে, বায়াস করার চেষ্টা করছে, অথবা স্কোপ কম দিচ্ছে। তো এই জায়গাটাতে ম্যানেজ করতে হবে। এই যে ওই সিচুয়েশনটাকে ম্যানেজ করে আমরা যেন অডিটটা করে আসতে পারি, স্কোপটা যেন ফুলফিল করতে পারি, সেই কাজগুলা করাটাই হচ্ছে অডিট ম্যানেজমেন্ট। সেকেন্ড ওয়ান, এই যে টিম গঠন করা, রিপোর্ট রাইটিং করা, রিপোর্ট ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করা, প্রেজেন্টেশনের সময় অর্থাৎ ক্লোজিং মিটিং অনেক কোয়েশ্চেন আসতে পারে, এই সিচুয়েশন গুলো টোটাল ম্যানেজ করাটাই হচ্ছে অডিট ম্যানেজমেন্ট। আমাদের কি কেউ এখানে আছেন যিনি পরিচয় দেন নাই? কার পরিচয় পর্বে যখন আমরা কথা বলছিলাম, কেউ আছেন নাকি এরকম? আমাদের এই জায়গাটাতে আমি নতুন দেখতে পাচ্ছি জেসি বিশ্বাস, আপনি আছেন? আচ্ছা, যদি আসে তাহলে আমরা কথা বলবো। অডিট ম্যানেজমেন্ট, অডিট ম্যানেজমেন্টে দেখেন প্রথম কি বলছে, অ্যাসাইন অথরিটি। অ্যাসাইন অথরিটি বলতে
এই অডিটটা কে করবে? একজন ব্যক্তি নির্ধারণ করা বা একটা প্রতিনিধিকে নির্ধারণ করে তাকে অথরিটি দেওয়া। যেমন আমি যদি বলি যে তানিনের ফ্যাক্টরি বা ফয়সাল বেদের ফ্যাক্টরি অথবা জেসি বিশ্বাসের ফ্যাক্টরিতে অডিট হবে, একটা থার্ড পার্টি অডিট ফার্মকে তারা নমিনেট করছে। অডিট ফার্মে যেই ব্যক্তি আছে যিনি এই দায়িত্বগুলো নিয়ে অপারেশনের দায়িত্ব পালন করেন, যে একটা অডিট আসছে, সো এটা কে করতে যাবে, কে লিড অডিটর হবে, তো এরকম একজন ব্যক্তিকে টিম লিডার হিসেবে সিলেক্ট করা, এই যে অ্যাসাইন অথরিটি। এই অথরিটিটা হচ্ছে এই অডিট রিলেটেড যত কোয়েশ্চন, যত অ্যান্সার, যত প্রস্তুতি নেওয়ার ওই ব্যক্তি নেবেন যেই ব্যক্তিকে অ্যাসাইন করবেন। দ্বিতীয়ত হচ্ছে একটা অডিটের প্রোগ্রাম এস্টাবলিশ করতে হয়। অডিটের প্রোগ্রাম এস্টাবলিশটা হচ্ছে যে ওই অথরিটি যখন করছে, তাহলে এই পুরো অডিটটা কিভাবে হবে, কখন স্টেজ 1 হবে, কখন স্টেজ 2 হবে, কখন অ্যাপ্লিকেশন দিবে, কখন সার্টিফিকেট পাবে, কখন নন কনফর্মিটি ক্লোজ হবে, এই যে টোটাল পার্টটাকে নিয়ে একটা প্রোগ্রাম রেডি করা। এই প্রোগ্রাম রেডি হচ্ছে টিম লিডার বা লিড অডিটর করবে। এখন এটা কিন্তু শুধুমাত্র থার্ড পার্টি অডিটরের জন্য না, আমরা যারা এখানে আছি ফ্যাক্টরিতে, আমরা যারা অডিট করতেছি, আমাদের পার্টটা এখানে রয়েছে। আমরা তো ইন্টারনাল অডিট করি, আমরা সাপ্লায়ারকে অডিট করতে যাই। তো সাপ্লায়ারকে যখন অডিট করতে যাচ্ছি, তা ওই ফ্যাক্টরি তো বলতেছে অডিট টিম কে, কে ওইখানে অডিট করতে যাবে, এই যে অ্যাসাইন অথরিটি কিভাবে যাবে, কিভাবে অডিটটা করবে, কখন করবে, কখন পৌঁছাবে, দিস ইজ এস্টাবলিশড দ্য অডিট প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আপনাকে সেট করতে হবে। তৃতীয়ত হচ্ছে এই প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট দ্য প্রোগ্রাম। ইমপ্লিমেন্টেশন কি? ইমপ্লিমেন্টেশনে যাকে অথরিটি দিছেন তাকে একটা লেটার ইস্যু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রোগ্রামটা সেট করার জন্য একটা ডকুমেন্টেড পার্টটা থাকতে হবে। আমরা কিন্তু সংজ্ঞাতে পড়ে আসছিলাম ডকুমেন্টেড প্রসেস, তার মানে ডকুমেন্ট থাকতে হবে। সেই ডকুমেন্টটাকে আমরা এখান থেকে নিয়ে যে সমস্ত জায়গাতে ইনফরমেশন দেওয়ার, আমরা সেই জায়গাটাতে ইনফরমেশন দিয়ে দেব। সো এই জায়গাটাতে যখন আমরা ইনফরমেশন দিচ্ছি, সো এই যে ইনফরমেশন দেওয়াটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট দা প্রোগ্রাম। অডিটের প্রোগ্রামটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। চতুর্থ হচ্ছে মনিটরিং এন্ড রিভিউ দা প্রোগ্রাম। এটাকে মনিটরিং করতে হবে। মনিটরিংটা বলতে বোঝায় আপনারা যখন অডিট করবেন, সেই অডিট করার পার্টটাতে এটার, যেখানে আপনি অডিটে যাচ্ছেন, যাদেরকে প্রোগ্রাম দিচ্ছেন, সেই প্রোগ্রামটা দেওয়ার কারণে সেই জায়গার অবস্থানটা কি, যার যাওয়ার কথা সে যাচ্ছে কিনা, যে যাওয়ার মতো সে যাচ্ছে কিনা, অথবা সেখানে যাওয়ার ফলে কি হতে পারে, কিভাবে আমরা কাজ করব, অর্থাৎ টোটাল অ্যাক্টিভিটিসটাকে মনিটরিং করতে হবে এবং রিভিউ করতে হবে। অনেক সময় এমন হয় যে আমাদের ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরিতে যারা কার্টুন সাপ্লায়ার, তাদেরকে অডিট করতে হবে। আচ্ছা, এই কার্টুন সাপ্লায়ারকে অডিট করতে যখন আমরা যাচ্ছি, কে যাবে? তাহলে প্রোগ্রাম সেট করছি যে এখানে মিস্টার আসাদুজ্জামান যাচ্ছে, সায়েদ বাড়ি যাবে। তাহলে আসলে ওনারা যাচ্ছে কিনা, ওনারা অন্য কোনো কাজে এঙ্গেজ কিনা, ওনারা ছুটি নিল কিনা, এই বিভিন্ন কিছু এখানে চলে আসবে। এই যে চলে আসাটাই হচ্ছে এটাকে মনিটরিং করা। যদি প্রয়োজন হয়, আসাদুজ্জামান সরকার যেতে পারবে না, রাতে বলছে স্যার আমার এই কারণে আমি যেতে পারছি না, তাহলে এটাকে রিভিউ করে আরেকজনকে সিলেক্ট করা, দিস ইজ দ্য রিভিউর পার্ট। এখন দেখেন, এই জায়গাটাতে যদি কোনো ধরনের রিভিউ করা লাগে, সেটা কিন্তু আবার বাম পাশ দিয়ে আমরা অ্যারো দিয়ে দেখাই দিচ্ছি এটাকে ইমপ্রুভ করা। ওই যে উনি বলছে আমি যেতে পারবো না, তার মানে আরেকজনকে এখানে অ্যাসাইন করাটাই হচ্ছে এই এই পার্টটা। এটা অ্যাসাইন করার কারণে দেখেন আবার একটু উপরে যে এটা আমাদের ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এই যে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এস্টাবলিশ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটাকে এস্টাবলিশ করা হচ্ছে। এখন যদি আমরা রিভিউ না করি, মনিটরিং না করি, সকালবেলা হঠাৎ বলবে সাইদ বাড়ি ভাই বলছে স্যার আসাদুজ্জামান সরকার ভাই তো যেতে পারছে না। কেন স্যার, কি কারণে তো জানি না, উনি তো এখন দেখতেছি মেসেজ দিয়েছিল রাত্রে, তাহলে আমার সাথে এখন অডিটে কে যাবে? দাঁড়াও দেখতেছি কে যাবে, আমরা আরেকজনকে অ্যাসাইন করব। যাকে অ্যাসাইন করবো সে বলছে আমি অন দা ওয়েতে আছি। আমি আজকে যে ড্রেস আপে আছি, দ্যাট মিনস আমি আসলে একটা ফর্মাল শার্ট পরে আসি নাই, আমি একটা ব্লেজার পরি নাই, আমি একটা পোলো শার্ট পরে আসছি। তো এই পোলো শার্টটা পরে অডিটে যাওয়া না জায়েজ না, এটা কোথাও বলা নেই। কিন্তু কেমন যেন দেখা একটা প্রফেশনাল ড্রেস আপ দরকার ছিল, আমাদের মতো ফ্যাক্টরি থেকে যাবো একটা প্রতিনিধি হিসাবে, আপনি স্যার দয়া করে আরেকজনকে সিলেক্ট করেন। এই করতে করতে আপনার আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, কিন্তু আপনি তো প্রোগ্রাম ওদেরকে পাঠাচ্ছেন যে আমরা 10টা এখানে চলে আসবো। এই যে মনিটরিং অ্যান্ড রিভিউ, এটা সবসময় ফলো আপ অ্যাক্টিভিটিতে ভিতরে থাকতে হয়। যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখন দেখেন
এখানে কম্পিটেন্সি ইভ্যালুয়েশন অফ অডিটর, অর্থাৎ আপনি যাকে সিলেক্ট করবেন ইমপ্লিমেন্টেশন করার সময় ওই অডিটর কি ওই কার্টুন ফ্যাক্টরিতে অডিট করতে পারবে কিনা, কার্টুন ফ্যাক্টরির সিওসি উনি জানে কিনা, কার্টুন ফ্যাক্টরির ক্ষেত্রে বাংলাদেশ লেবার ল কেন্দ্রিক কোনো জিনিস জানার দরকার আছে কিনা, ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো জিনিস জানা দরকার আছে কিনা। তাহলে ওই ধরনের নলেজেবল লোকের কম্পিটেন্সিটা চেক করে আপনাকে দিতে হবে। অডিট ম্যানেজমেন্টটা খুব সহজ না। সবই আমাদের মনে হচ্ছে আমরা হয়তো এগুলো করি, কিন্তু যখন ডকুমেন্ট আকারে করবেন এবং প্রপারলি এটা করবেন তখন দেখবেন যে এটা নিয়ে কত সুন্দর পিসফুল একটা মেন্টালিটি রেডি হবে, একটা কাজ সিস্টেমেটিক্যালি হয়ে যাবে। এবং অডিট অ্যাক্টিভিটিসটা অর্থাৎ এই কাজটা অডিট ম্যানেজমেন্টের ভিতরে যে ওই যে 6 স্টেপস অফ অডিট সহ সবকিছু অ্যাক্টিভিটিসটাকে আমাদের ম্যানেজ করতে হবে। দিস ইজ দ্য অডিট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাজ এ স্টোরি অ্যান্ড ফিগার। কারোর কোনো প্রশ্ন? এখন আমরা যেটা দেখবো একটা অডিটের প্রোগ্রামটা কিভাবে সাজাইতে হয়। আপনি যখন কোনো জায়গায় অডিট করবেন, প্রথম অডিটের প্ল্যানিং এন্ড শিডিউলিং করতে হবে। অডিটের প্ল্যানিংটা হচ্ছে যে আপনি যেখানে অডিট করতে যাচ্ছেন, সেটা ইন্টারনাল হোক আর থার্ড পার্টি হোক, আপনাকে প্ল্যান করতে হচ্ছে যে আপনি কবে কিভাবে অডিট করবেন। সাথে সাথে শিডিউলিং, অর্থাৎ ওই ডেটে আপনি প্ল্যান করছেন 3rd ফেব্রুয়ারি অডিট করবেন, 3rd ফেব্রুয়ারি 2025, বাট ওই দিনের শিডিউলটা কি হবে এটা আপনাকে আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। অডিটরস কম্পিটেন্সি, একজন অডিটরকে, একজন এমপ্লয়কে আপনি কিভাবে বলতেছেন যে তিনাকে আমরা অডিটর বানাবো, তার কি কি যোগ্যতা থাকলে আপনি তাকে অডিটর বলবেন বা অডিটর টিম হিসাবে ইনক্লুডেড করবেন, সেটা আপনাকে ঠিক করতে হবে। যেমন যদি ইন্টারনাল অডিট হয়, তাহলে ফ্যাক্টরি থেকে তাকে বলতেছে যে ভাই সে তার এই নলেজ আছে কিনা, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড নলেজ, তিনার কি অডিটের ক্ষেত্রে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কিভাবে অ্যান্সার দিতে হয়, এই কম্পিটেন্সিটা বা নলেজটা তার আছে কিনা, তিনি প্র্যাকটিক্যালি কখনো অডিট করছেন কিনা, এই স্কিল তার আছে কিনা, তিনি কি কোনো কোর্স করেছে কিনা, এই স্কিলটা এই নলেজটা সার্টিফিকেটটা তার আছে কিনা। এভাবে করে আপনি আপনার মতো করে টিম রেডি করবেন। সো এই টিম যদি ভালো না হয় অডিটের কিন্তু রেজাল্ট ভালো আসবে না। এই জন্য অডিটরস কম্পিটেন্সি প্রোগ্রামে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, অডিট টিম অ্যাসাইনমেন্ট করতে হবে। এই যে কম্পিটেন্সি বেস করে অডিটর কম্পিটেন্সি চেক করে অডিট টিম গঠন করাটাই হচ্ছে অডিট টিমের অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এরপর আপনি অডিট করলেন, অর্থাৎ টিম রেডি হলো, শিডিউল হলো, দেন আপনি অডিট করলেন। অডিট করার পরে যে রেজাল্ট আপনি দিচ্ছেন বা যে রেজাল্ট আপনি পাচ্ছেন সেটার উপরে ফলো আপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ ফলো আপটা করতে হবে। যে অডিট করে আসছেন তার মানে এটা নয় রেসপন্সিবিলিটি শেষ, আপনার রেসপন্সিবিলিটি শুরু হলো। এখন আপনি সেটাকে ফলো আপ করবেন। ফলো আপ করাটা হচ্ছে যে নন কনফর্মিটিটা আপনি পেয়েছেন সেই নন কনফর্মিটি অনুযায়ী কাজ তারা করতেছে কিনা, অর্থাৎ এটা হলো কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, আপনার এই কাজটা তাদের করানো। যেমন একটা নন কনফর্মিটি যদি থাকে যে প্রতিষ্ঠানের অবজেক্টিভ সেট করা নেই, প্রতিষ্ঠানের পলিসি সেট করা নেই, সো যে কোনো একটা গ্যাপ আপনি পেয়েছেন, বাট সেই গ্যাপটাকে নন কনফর্মিটি দেওয়ার পরে সেই গ্যাপটা পূরণ করার জন্য ওই অবজেক্টিভ সেট করলো কিনা, ইমপ্লিমেন্ট করলো কিনা, এটার ক্ষেত্রে কোনো এভিডেন্স আছে কিনা, এই এভিডেন্সটা আপনার সাথে শেয়ার করতেছে কিনা, দিস ইজ ফলো আপ অ্যাক্টিভিটি। এবং এইটার ক্ষেত্রে রেকর্ড মেনটেন করতে হবে। যেমন অডিটের শিডিউল থেকে শুরু করে অডিটের শিডিউল, অডিটের নোটিশ, অডিটের জন্য অডিটরদের টিম ছিল সেই টিম, অডিট করলেন অডিটের রিপোর্ট, নন কনফর্মিটির প্ল্যান, এই সমস্ত কিছু, অর্থাৎ একটা অডিটকে পরিপূর্ণ করার জন্য যত ধরনের রেকর্ড রাখা দরকার, ডকুমেন্ট রাখা দরকার, এগুলো রেকর্ড আকারে রাখবেন। ডকুমেন্ট কি, যে কোনো জিনিস একটা ডকুমেন্ট, কিন্তু যেটা এভিডেন্স আকারে কাজে লাগবে সেটাই আপনার এখানে রেকর্ড। সো একটা অডিট হয়েছে কিনা, অডিটর কে কে ছিল, দেখি অডিটের রিপোর্টটা কেমন হয়েছে, আচ্ছা এর ফলে যে কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়েছিল সেটা রেকর্ড করি। এই যে অল কাইন্ডস অফ ডকুমেন্ট যেটা আপনার সামনে দরকার আছে সেটাকেই আপনাকে রেকর্ড আকারে রাখতে হবে। এবং অডিট করার পরে পারফরমেন্সটাকে চেক করতে হবে। অডিটের পারফরমেন্সটা কি, অডিট করছেন, 10টা নন কনফর্মিটি পেয়েছে, এই 10টা নন কনফর্মিটি ইমপ্লিমেন্ট হয়েছে, কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা এটা পারফরমেন্স, এটাকে মনিটরিং করা। আচ্ছা ইমপ্লিমেন্ট হয়েছে, ইমপ্লিমেন্টের পরে ফলাফলটা কি, ইমপ্লিমেন্ট হয়েছে, অবজেক্টিভ সেট ছিল না, অবজেক্টিভ সেট করছে,
এটা একটা পারফরমেন্স ইভালুয়েট করলেন, কিন্তু সেট করার পরে অ্যাজ পার অবজেক্টিভ অনুযায়ী কাজ করছে কিনা প্রশ্ন থেকে যায়। অবজেক্টিভ কি? কারণ এখানে কিছু নতুন মানুষ আছে, দ্যাট মিনস ফ্রেশার, যারা যে ফয়সাল ভাই একজন, উনি মাত্র এমএসসি কমপ্লিট করছে এনভায়রনমেন্টে। তো ওনাকে দিয়ে একটা উদাহরণ দিই, এই জন্য আমি এই কিছু কিছু জায়গাতে দেখবেন একেবারে ওই লেভেলটা চলে যাচ্ছে কথা বলার জন্য। অবজেক্টিভ হচ্ছে যে একটা অর্গানাইজেশন সামনে কি করবে, অর্থাৎ আগামী 1 বছর 2 বছর 3 বছরে তারা যে প্ল্যান করে অর্গানাইজেশনটা নিয়ে, সেটাই তাদের জন্য অবজেক্টিভ। তাহলে ওটা প্ল্যান করেছিল না, তার মানে অবজেক্টিভ ছিল না। প্ল্যান করেছে, অবজেক্টিভ হয়েছে। এখন সেই প্ল্যান অনুযায়ী ট্রেনিং করানোর কথা ছিল 10টা। এই ট্রেনিং গুলো করতেছে কিনা, দিস ইজ পারফরমেন্স ইভ্যালুয়েশন, দিস ইজ মনিটরিং। এবং ওভারঅল রিপোর্ট যেটা করছেন সেটা ওভারঅল অ্যাচিভমেন্টটা চলতেছে কিনা। তো অডিটের প্রোগ্রামটা দেখেন, আহ, শুধুমাত্র অডিট করার মধ্যে সীমাবদ্ধ নয়, অডিট পরবর্তী যে কার্যক্রমগুলো আছে, মনিটরিং এন্ড ফলো আপের কাজটা, এটা পুরাটাই অডিট প্রোগ্রামের ভিতরে আছে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? সরি, আমি চা নিচ্ছি আর কি আপনাদেরকে সবাইকে সামনে রেখে। আচ্ছা, সাকসেসফুল অডিট। সাকসেসফুল অডিট আমরা সবাই বুঝি যে আসলে যখন একটা অডিট হয়, সার্টিফিকেট হাতে পেলেই আমরা বলতেছি এটা সাকসেসফুল অডিট। এটা শুধুমাত্র এই জায়গাটা না, সাকসেসফুল অডিটের সাথে সার্টিফিকেটের সম্পর্ক আছে। ওটা হচ্ছে অ্যাচিভমেন্ট। কিন্তু অডিট হয়েছে, আপনি সার্টিফিকেট নাও পেতে পারেন, বাট অডিট হয়েছে, অন টাইম অডিট করছে, নির্দিষ্ট রিসোর্স ছিল, যেখানে যেটা দরকার ছিল সেটা আছে, এবং সবকিছু কাভারেজ করছে কিনা, অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্ট অডিট হয়েছে, সমস্ত প্রসেস গুলাতে অডিট হয়েছে কিনা, সকলে উপস্থিত ছিলাম কিনা, সকলে বলতে যারা যারা থাকা দরকার সবাই আছে কিনা, টিম ওয়ার্ক হয়েছে কিনা, অডিট চলাকালীন সময় পুরো কাজটা যেন পরিপূর্ণ হয়, সুন্দর করে হয়। বাট রেজাল্ট বেসড অন নন কনফর্মিটি। তো নন কনফর্মিটি হচ্ছে সাকসেসফুল অডিটের একটা রেজাল্ট হতে পারে। বাট অডিট সাকসেসফুল, দ্যাট মিনস অডিটর যেন তেনার নিয়ম মাফিক যত কিছু দেখা দরকার, যত কিছু জানা দরকার, যত কিছু বোঝা দরকার, যত ডকুমেন্ট চেক করা দরকার, সবকিছু যদি স্মুথলি করতে পারে, সুন্দর করে করে, তাহলে সেটা সাকসেসফুল অডিট। সাকসেসফুল অডিট মানে আমি রেজাল্ট পজিটিভ পাবো এটা না, অডিটের কাজটা সাকসেসফুল হইতে হবে, এটাই হলো সাকসেসফুল অডিট। আচ্ছা, আমরা খুব মজার একটা জায়গাতে চলে আসছি, প্রিন্সিপালস অফ অডিটিং। এই জায়গাটাতে কারোর গায়ে লাগতে পারে, কারোর আবার অনেক আনন্দ আসতে পারে। আনন্দটা আসবে যে না স্যার, আসলে অমুক আমার সাথে এই ব্যবহারটা করছিল, কিন্তু নিয়মিত এটা নেই। দ্যাট মিনস হচ্ছে একজন অডিটর যখন অডিট করবেন, তাকে কোন কোন নীতি মেনটেন করতে হবে, ম্যান্ডেটরি, এটা করাই লাগবে। প্রথমত বলছে ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি মানে কি? তার সততা। আর একটা অর্থ আছে। আচ্ছা, এখানে আমরা দুইটাকে নিয়ে কথা বলবো। একটা যদি সততা বললেন, অডিটরকে সততা থাকতে হবে। এখন অডিটরের সততা কি? অডিটর তো দুর্নীতি করার সুযোগ, অর্থাৎ অডিটর তো ঘুষ নিবে না, অডিটরকে ঘুষ দেওয়া যায় না। তো দ্যাট মিনস তাকে এই জায়গাটা সৎ থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টিগ্রিটি বলতে বোঝায় সমন্বয়। যেমন যে আপনি যেখানে অডিট করতে গেছেন, ওই জায়গাটার ম্যানেজমেন্টের সাথে আপনার সমন্বয় থাকতে হবে, রিকোয়ারমেন্টের সাথে। আপনি অডিট করতে গেছেন আইএসও 9001 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের পার্টটাতে যে আপনি 14,001 পার্টটা দেখতেছেন, সো এটা না। এই যে আপনি যেটা দেখতে গেছেন, ঠিক ওইটাই দেখাটা হচ্ছে আপনার ইন্টেগ্রিটি। ওটা দেখাটাই হচ্ছে আপনার সততা। ফেয়ার প্রেজেন্টেশন। ফেয়ার প্রেজেন্টেশন যেটা হয় ইন্টারনাল অডিটর, থার্ড পার্টি অডিটের ক্ষেত্রে হতে পারে, আপনি আপনার প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট যদি করেন, আসাদুজ্জামান সরকার ভাই অডিট করতে গেছে ফয়সাল ভাই ডিপার্টমেন্ট, ফয়সাল ভাইয়ের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে, ভালো ফ্রেন্ডশিপ। দেখুন ওই জায়গাটাতে উনি যেগুলো কোয়েশ্চেন করার দরকার, ওইগুলো কোয়েশ্চেন না করে ছোট ছোট কিছু জাস্ট অডিট করতেছে, এই মর্মে একটা সময় পার করে আসলো। তার মানে কি, উনি কিন্তু এই জায়গায় আনইথিক্যাল একটা পার্ট করে ফেললো। সো ফেয়ার প্রেজেন্টেশন, উনি ওনাকে প্রেজেন্ট করবে নিজেকে, আমি একজন অডিটর, আজকের দিনের জন্য তোমার সাথে আমার সম্পর্ক অডিটর অ্যান্ড অডিটি হিসেবে, এই যে নিজেকে ফেয়ার প্রেজেন্ট করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিপোর্ট যখন দেওয়া হয়, বিশেষ করে রিপোর্টের সময় আপনাকে ফেয়ার প্রেজেন্টার হইতে হবে।
অডিটরকে এই জিনিসটা খুব বেশি মানতে হয়। লাইক অ্যাজ একটা ডিপার্টমেন্ট অডিট করতে গেছে, অডিট করতে যে এখন এই আসাদুজ্জামান ভাই ফয়সাল ভাইয়ের ব্যাপারে উনি একটা রিপোর্ট করতেছে। রিপোর্টে যদি বলে, স্যার আমরা অমুক ডিপার্টমেন্টে অডিট করতে গেছিলাম, ওই ডিপার্টমেন্টের রেসপন্সিবল পার্সন ছিল মিস্টার ইসমাইল ফয়সাল। তো এখন এই লোকটা আমরা যা চেয়েছি তা দিতে পারে না, দেয় না, বোঝে না। উনাকে যে কেন তারা এই জায়গার অডিটি বা রিপ্রেজেন্টেটিভ তৈরি করছিল, এটা আমার বুঝ আসে না। উনি কিন্তু প্রেজেন্ট করতেছে কি, ফয়সাল বা ডিপার্টমেন্টে একটা বা দুইটা বা পাঁচটা নন কনফর্মিটি পেয়েছে। উনি প্রেজেন্ট করলো, প্রথম ওই ব্যক্তি কেন্দ্রিক প্রশ্নবিদ্ধ করলো। ওই ব্যক্তি বোঝে না, জানে না কেন যে তারা ওনাকে টিম মেম্বার তৈরি করছে। এই যে দেখেন, প্রেজেন্টেশনটা কিন্তু ফেয়ার না। উনি যদি বলতো আসাদুজ্জামান ভাই যে স্যার আমি ফয়সাল ভাই ডিপার্টমেন্টে গিয়েছি অডিট করতে, যাওয়ার পরে ওনার এখানে আমাদের স্ট্যান্ডার্ডের বা আজকের অডিটের স্কোপ অনুযায়ী যে রিকোয়ারমেন্টটা ছিল উনি আমাদেরকে কিছুই দিতে পারে নাই, দ্যাটস এনাফ। এটা হলো ফেয়ার প্রেজেন্টেশন। কিন্তু যদি কেউ প্রেজেন্ট করে বসে যে আসলে উনি এটা করে নাই, উনি দেয় নাই, উনি বোঝে না, আমাদেরকে উনি বুঝতেই চায় নাই, এই যে এটা হচ্ছে আনফেয়ার। এই জন্য অডিটর যারা হবেন, মনে রাখতে হবে আপনি কিন্তু ভ্যালু অ্যাডিং পার্টে গিয়েছেন। আপনি একটা নন কনফর্মিটি দেবেন মানে এটা একটা ভ্যালু অ্যাড করবে। কিন্তু তার অর্থ এই নয় এটা চোর পুলিশিং করা যাবে না, আমরা চোর ধরতে চাই নাই। এই অ্যাটিটিউড গুলা যেন কোনো অডিটরের মাঝে না থাকে। আপনি অডিটর প্রফেশনে থার্ড পার্টিতে হতে পারেন, ইন্টারনাল অডিটর হিসেবে আপনার ফ্যাক্টরিতে হতে পারেন। ডিউ প্রফেশনাল কেয়ার, আপনাকে প্রফেশনালি কেয়ার থাকতে হবে। প্রফেশনাল কেয়ার হচ্ছে আপনার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য আপনাকে প্রপারলি মেনটেন করতে হবে। এখন আপনার উপর অর্পিত দায়িত্ব কি? আমি অডিট করতে গেছি অর্গানাইজেশনে, একটা স্ট্যান্ডার্ডের অবস্থানকে দেখার জন্য নির্দিষ্ট অবজেক্টিভ সেট করে নিয়েছি। সো আমি শুধু ওইটাই দেখব, ওইটা রিলেটেড যে কোয়েশ্চেন ওখানে প্রয়োজন সেটা করব। কিন্তু আমার প্রফেশনাল লিজমে কোনো কোয়েশ্চেন করবে যে আসলে ওনার প্রশ্ন করা হয় না, উনি নিজেই জানে না, ওনার বিহেভিয়ারটা ভালো ছিল না, মনে হচ্ছিল উনি আজকে অডিট করতে এসে আমাদেরকে একেবারে হ্যান্ড ক্যাপ পরায় জেলখানাতে নিয়ে যাবেন, কাস্টাডিতে হাজির করবেন, এরকম একটা ভাব ছিল। এটা যেন কখনো কেউ না বলতে পারে। অডিটর যত প্লয়েড থাকবেন, যত সুন্দর করে উপস্থাপন করবেন, যত সুন্দর বিহেভিয়ার করবেন, তত ভালো আপনি ডাটা পাবেন, তত সুন্দর আপনার অডিটিং রেজাল্টটা হবে। রেজাল্ট সেখানে গ্যাপ যদি থাকে, আপনার গ্যাপ আসতে পারে, কোনো প্রবলেম নাই, কিন্তু অডিটের অ্যাক্টিভিটিসটা খুব সুন্দর হবে। এই জন্য আপনার উপরে অর্পিত যে দায়িত্ব আছে, দায়িত্ব দ্যাট মিনস অ্যাজ এ অডিটর, এই অডিটর হিসেবে আপনাকে যতটুকু কাজ করার ততটুকু আপনাকে করতে হবে। এই প্রফেশনালিজমটা মেইন করতে হবে, শুধুমাত্র নলেজ না, আপনার বিহেভিয়ারটা এখানে জড়িত। আমরা অনেক সময় বলি যে লোকটা খুব জানে ভালো কিন্তু লোকটা বেয়াদব, আমরা বলেই ফেলতে পারি। এই লোকটা খুব ভালো জানে কিন্তু প্রফেশনালিজম মেনটেন করে না। এই যে প্রফেশনালিজমকে একটা ক্ষোভের থেকে, একটা গ্যাপ থেকে আমরা বলে ফেলি, এই জায়গাগুলো যেন না হয়। কনফিডেন্সিয়ালিটি, কনফিডেন্সিয়ালিটিটা হচ্ছে আমি যখন একটা ডিপার্টমেন্টে অডিট করতে যাব, অডিট করতে যাওয়ার ফলে ওই ডিপার্টমেন্টের অনেক গোপনীয়তা আমার সামনে আসতে পারে, যেটা কোম্পানির জন্য গোপনীয়তা, তার ব্যক্তির জন্য গোপনীয়তা, তার টিমের জন্য গোপনীয়তা, তার ডিপার্টমেন্টের জন্য গোপনীয়তা হতে পারে। সো এই যে আমি একজন অডিটর হিসেবে অডিট করতে, যে আমার আজকের এই রেসপন্সিবিলিটির কারণে আমি এইগুলো দেখতে পাচ্ছি বা আমাকে দেখাতে তিনি বাধ্য হচ্ছেন। সো আমাকে কিন্তু ওই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। আমি যদি এটা এসে ভরা মিটিং এ বলে দিই, অন্য ডিপার্টমেন্টের সাথে শেয়ার করি, এই জিনিসগুলো করা যাবে না। আপনি গ্যাপ পেয়েছেন ওখানে, ওকে, আপনি সেই গ্যাপটা লেখেন, লিখে ক্লিয়ার করেন ক্লোজিং মিটিং এ যে ভাই আপনার এখানে গ্যাপটা পেয়েছি। এটা কনফিডেন্সিয়ালিটির বাইরে না, এটা আপনার রেজাল্ট। কিন্তু এর বাইরেও আপনি অনেক কিছু দেখতে পাবেন, অনেক গল্প শুনতে পাবেন একটা জায়গাতে। যে একটা অর্গানাইজেশনে যদি থার্ড পার্টি হন, দেখবেন অর্গানাইজেশনের অনেক কালচার, অনেক পলিসি, অনেক পলিসি দ্যাট মিনস একটা প্রোডাক্টের, যেমন বাংলাদেশে ম্যারিকো, একটা উদাহরণ দিই আমরা। ম্যারিকো একটা কোম্পানি, প্যারাশুট তাদের একটা ওয়েল, যেটা হচ্ছে আমরা যে নারকেল তেল বলতেছি, এই নারকেল তেলটা ওরা কিন্তু একচেটিয়া ব্যবসা করে একটা প্রোডাক্ট দিয়ে। প্যারাশুট মানে যখন বলি তখন সবাই জানে যে একটা ভালো প্রোডাক্ট, তাই না? তো নিঃসন্দেহে ওর কোনো ইনগ্রিডিয়েন্ট আছে, কোনো র মেটেরিয়ালস, সাপ্লায়ার কাছে তো ভালো র মেটেরিয়ালস নিয়ে সবাই আনে, কিন্তু ওরা হয়তো একটু ভিন্নভাবে আনে। এখন আপনি ওই জায়গায় যে প্রোডাকশন এবং কোয়ালিটি ডিপার্টমেন্টে অডিট করতে যায়, কিন্তু ইনগ্রিডিয়েন্ট, মিক্সিং রেশিও, যা যা মিশায়ে
তারা এটাকে ফুল প্রোডাক্ট বানাচ্ছে, এগুলো আপনি দেখতে পারেন। তো দেখার ফলে ওটা আপনি দেখতে পারবেন এই কারণে যে আপনি অডিটর, কিন্তু আপনি এটা পাবলিশ করতে পারবেন না কোথাও অন্য কোথাও, যে এটাই হচ্ছে আপনার কনফিডেন্সিয়ালিটি এবং আপনার ইথিক্স। অডিটর অডিট করলে অডিটের অনেক কিছু চোখের সামনে আসে, বাট ওটাকে আপনাকে ঢেকে রাখতে হবে যেন কোনোভাবে এটা পাবলিশ না হয়, রিপোর্টের রিকোয়ারমেন্টের বাইরে। ইন্ডিপেন্ডেন্স, বায়াসড হওয়া যাবে না। ইন্টারনাল অডিট করলে অনেক সময় বায়াসনেসটা চলে আসে, যেমন যদি কোনো সিনিয়রের পার্টটাতে অডিটই থাকে, আমি সেখানে অডিট করতে যাচ্ছি, সিনিয়র আমাকে অনেক কিছু বলতে পারে, অনেক লোভ লালসা দেখাতে পারে। যেমন অনেক সময় দেখেছি, অডিট করতে গেছে, জুনিয়র অডিট করতে যাওয়ার পরে জুনিয়রকে একটা কথা জাস্ট যাওয়া মাত্র, কি ভাই কেমন আছো, কি করতেছো, তোমার ফ্যামিলির কি অবস্থা। তো এই কথাগুলো বলার পরে বলতেছে, এই মিটিং তো হলো, তো তোমাকে বলতাম তো সুযোগ পাইনি, তুমি যেহেতু আজকে আসছো আমিও আছি, তোমার ইনক্রিমেন্টটা কিন্তু একটু ভালো লেভেলের প্রস্তাব আমি দিয়েছি, সো তোমার প্রমোশনটাও হবে। এই যে দেখেন, আপনি কিন্তু অডিট করতে গেছেন, আপনাকে কিন্তু একটা মূলা ঝুলিয়ে দিচ্ছে যে হ্যাঁ, ইনক্রিমেন্ট এবং প্রমোশন হচ্ছে। সো আপনার এখন ওই জায়গায় অডিটের স্টেপটাকে যদি আপনি একটু ভালোভাবে করতে যান, তখন কিন্তু আপনার ভিতরে একটা প্রশ্ন আসবে, স্যার এই তো প্রস্তাব দিচ্ছে, যদি আমি অডিট এরকম করি তাহলে কোনো নন কনফর্মিটি আসলে আমার ইনক্রিমেন্টটা মনে হয় বন্ধ করে দেবে, আমার প্রমোশনাল পার্টটা মনে হয় মিটিং এ আর উঠবে না, এই যে আমাকে কিন্তু ব্যাস্ট করে ফেলবে। এই জায়গাটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে আমি আজকে একজন অডিটর, আমার এথিক্স এটা, আমার প্রিন্সিপাল এটা, আমাকে এই প্রিন্সিপাল মানতে হবে। এভিডেন্স বেস অ্যাপ্রোচ, তাকে এভিডেন্স রেখে কথা বলতে হবে। আপনি চাইলেন যে ভাই, আপনার ডিপার্টমেন্ট যে আপনি রান করেন, আপনি যে সবাইকে ছুটি দিতে পারেন, আপনাকে এই অথরিটি কে দিচ্ছে? তাহলে তার জব রেসপন্সিবিলিটির ভিতরে থাকতে হবে। এখন আপনি যে বললেন যে আপনি যে সবাইকে ডিপার্টমেন্টে সবাইকে ছুটি দিয়ে দেন, কিন্তু এটা তো ঠিক না। এখন উনি বলতে পারে, আপনাকে আমাকে এই কোয়েশ্চেন করার অথরিটি কে দিয়েছে? তো আপনার এখন এভিডেন্স কি? আপনার এভিডেন্স আগে, আপনার এভিডেন্স আপনি যদি স্ট্যান্ডার্ডে চলে যান, যে স্ট্যান্ডার্ডে গেছেন ওই স্ট্যান্ডার্ডে দেখবেন প্রত্যেকটা জায়গাতে বলা আছে, প্রত্যেকটা জায়গা না মানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে বলছে। যেমন যদি আমরা ISO 9001-এ যাই, ওখানে 5.3 নামে একটা ক্লজ আছে, সেখানে বলা আছে অর্গানাইজেশনাল রোলস, রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি। এই যে অথরিটি, অর্গানাইজেশন আপনাকে জব রেসপন্সিবিলিটি দেবে এবং সেটার ভিত্তিতে আপনি কি কি কাজ করতে পারবেন সেই অথরিটি আপনাকে দেবে। সো আমি বলতে পারি যে ওই রেফারেন্সটা নিয়ে এটাই আমার এভিডেন্স। আচ্ছা, এখন দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন কাউকে নন কনফর্মিটি দেবেন, এখন নন কনফর্মিটি দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে বলছেন যে এটা আপনি না দেওয়ার কারণে এটা একটা নন কনফর্মিটি হয়েছে। সো আপনাকে, উনি যদি বলে যে আপনি নন কনফর্মিটি কিভাবে দিচ্ছেন, তাহলে ওই রেফারেন্সটা আপনার কাছে কিন্তু এভিডেন্স নাম্বার ওয়ান। এবং উনি যে দিতে পারে নাই এই মর্মে ওনার একটা আত্মস্বীকৃতি, ওনার কাছে অ্যাকনলেজ করা, অর্থাৎ উনি মেনে নিয়েছে, এই মর্মে আপনার কাছে একটা এভিডেন্স থাকতে হবে। সো কোনো ক্ষেত্রে কোনো নন কনফর্মিটি বা অডিটের ক্ষেত্রে এরকম যদি কোনো গ্যাপ পাওয়া যায়, সেই জায়গাটাতে আপনাকে এভিডেন্স থাকতে হবে। আদারওয়াইজ আপনি বললেন আর অডিটিও যদি মেনে নেয়, তারপর আপনার ইথিক্সের জায়গা থেকে, আপনার প্রিন্সিপালের জায়গা থেকে এটা কিন্তু নন কনফর্মিটি হবে না, কারণ আপনার কাছে কোনো এভিডেন্স নাই। তো অডিট করলেই শুধু হবে না, দেখেন এই প্রিন্সিপাল গুলো মানতে হবে। রিস্ক বেস অ্যাপ্রোচ, আপনাকে রিস্ক বেস থিঙ্ক করতে হবে। রিস্ক বলতে কি বোঝাচ্ছে? আমরা আনসার্টেনিটি যখন কোনো কিছু ঘটে, আনফরচুনেটলি কোনো কিছু ঘটে, সেটা আমাদের জন্য একটা রিস্কের পার্ট। কিন্তু এখানে প্রিন্সিপাল এসেছে এই কারণে যে আপনি যখন অডিট করতে যাবেন, এই অডিট চলাকালীন সময়ে কোনো ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর আপনার এখানে রেইজ হবে কিনা, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা কখনো আনরেস্ট হতে পারে, কখনো কোনো প্রফেশনের পার্টটাতে কোয়েশ্চেন আসতে পারে, কোনো জায়গাতে আপনাকে ঘুষের পার্টটা নিয়ে কথা বলতে পারে, কোনো পার্টটাতে আপনাকে লোভনীয় অফার দিতে পারে। এটা আপনার প্রফেশনাল রিস্ক কিন্তু। সো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কোনো রিস্ক, অর্থাৎ আপনার অডিট চলাকালীন সময়ে আপনি একজন অডিটর, আপনার প্রত্যেকটা পার্টটাতে ভেবে কাজ করতে হবে। আহ, অর্থাৎ আপনি একটা এনসি দিবেন, সেটা আসলেই এনসি কিনা, সেটা মেজর দিচ্ছেন আসলে মেজর কিনা, মাইনর দিচ্ছেন মাইনর কিনা, ম্যানেজমেন্টের কাছে অডিট করতেছেন সেখানে আপনার কোনো ধরনের রিস্ক আছে কিনা,
অর্থাৎ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই থিঙ্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জায়গাটাতে আমরা টোটাল পার্টটাতে যেটা লার্নিং করলাম, যে একজন ব্যক্তি যখন অডিটর হয় তখন তাকে তার নৈতিকতার বাইরে যে কোনো কাজ করার সুযোগ নেই। বাট কিছু সময় কিছু জুনিয়র অডিটর আছে যারা অডিট করার ক্ষেত্রে তখন নিজেদেরকে একটু বেশ বড় ভেবে ফেলে। মানে নিজেকে তিনি যদি প্রফেশনাল অডিটর ভাবে তো সবচেয়ে নমনীয় ব্যক্তি হতে হবে তাকে, যেই হন না কেন, আপনি আমি যেই হোক না কেন এই প্রফেশনে আসলে। যখন আমি অডিটর হব আমাকে মনে রাখতে হবে, তখন দেখবেন অটোমেটিক্যালি তিনি নমনীয় হয়ে যাবেন, কারণ তার উপর অনেক দায়িত্ব থাকে। আর ওই ব্যক্তি যদি ওই এটাকে না ভেবে তিনি মনে করে যে দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি, আমি পাওয়ারটাকে নেগেটিভলি ইউজ করব, তখন তিনি নিজেকে পাওয়ারেবল ম্যান হিসেবে শো করে ফেলে। এটা আসলে খুব খারাপ। আমার একটা উদাহরণ বলি। আমি কোভিড-19 সময়ে ISO 13485 MDQMS মেডিকেল ডিভাইস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা নিয়ে অডিট করতে গেছি। অর্থাৎ তখন মাস্ক তৈরি করে ফ্যাক্টরিটা। তো অডিট করতে যাওয়ার পরে আমরা যখন অডিট করতেছি, ওই জায়গার একজন ডিজিএম ছিলেন ভদ্রলোক, উনি একটা কোম্পানির নাম ধরে বলতেছে দিন শেষে বেবি আমাকে বলছে, মনির ভাই, আহ, আমরা তো আসলে অনেকগুলো অডিট ফেস করছি, গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে একটা অডিট ফেস করলাম অমুক কোম্পানির। তো অডিটর মোস্ট জুনিয়র, আমার বড় ছেলের বয়সী হবে। আমি তার সঙ্গে অডিটি হিসাবে বা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা সিনিয়র হিসেবে তিনি যখন ফ্লোরে আসছে, আমি ঘুরে ঘুরে সবকিছু তার সাথে দেখাচ্ছি। তো কাউকে কোনো প্রশ্ন করলে আমি পাশে থাকছি বা দেখছি। কিন্তু উনি আমাকে বলছে, আপনি আমার সাথে কেন, যান এখান থেকে। মানে একটা ধমকের সুরে বলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে উনি আমাকে এখান থেকে সরাই দিলেন। আবার আমি কিছু সময় পরে খারাপ লাগাতে যে আমি যাই, দেখি উনি আবার কি বলে। আবার যখন কিছু বলছে, আপনি আবার এখানে আবার আসছেন, আপনাকে কেন বলছে এখানে থাকা যাবে না আমার সাথে। তখন উনি এই জিনিসটা ওনার ম্যানেজমেন্টকে ইনফর্ম করছে যে স্যার আসলে এরকম বিহেভিয়ার আমার সঙ্গে করলো, বিহেভটা আসলে। বলছে যে তুমি পরিচয় দাও নাই। স্যার তাকে দেখেছি, হ্যাঁ আমি পরিচয় দিয়েছি। তাহলে পরিচয় দেওয়ার পরে যখন বলছে তাহলে ওই অডিটর এখন কোথায় আছে, তাহলে স্যার উনি এই আমার সাথে এই জায়গাতে কয়, ওনাকে আর রুমে যেতে দেওয়ার দরকার নেই, তুমি ওনাকে বের করে দাও। আমার বিজনেস যা হয় হবে, আমি অডিট কোম্পানির যারা টপ আছে তাদের সাথে আমি কথা বলতেছি। ওনাকে লাইনে রেখে যেই অডিট অর্গানাইজেশন থেকে অডিট করতে গিয়েছিলেন তাদের কান্ট্রি হেডকে ফোন দিয়েছেন যে আপনার অডিটর আমাদের এখানকার ডিজিএম এর সঙ্গে এই ব্যবহার করছে। ডিজিএম ওপেনিং মিটিং এ ছিলেন, ইন্ট্রোডাকশনটা হয়েছে, এবং তিনি এও বলছে ইন্ট্রোডাকশনে যে এই ফ্লোরে যখন যাবেন আমি থাকবো, আমি আপনাদেরকে সব জায়গায় ঘুরাই ঘুরাই দেখাবো। তার মানে কি, তিনি এই জায়গায় অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন, বাইরের কোনো গেস্ট। সাথে সাথে এও বলছে যে আমরা অডিটটাকে স্থগিত করার অথরিটি যদি রাখি আমরা স্থগিত করলাম, না হলে অডিটকে ক্যান্সেল করে দেন, বাট আমরা এনাকে দিয়ে অডিট করাবো না। এবং এই ক্লেমটা আমরা আপনাদের যেখানে যেখানে দেওয়ার সেখানে দেব। যাই হোক, ওনাকে আর অডিটরকে উপরে যেতে দেয়নি, ওনার ব্যাগ ট্যাগ নিয়ে ওনাকে চলে আসতে হয়েছে। দেখেন এই ঘটনাটা আমি কেন শেয়ার করলাম, আমিও একজন অডিট প্রফেশনের মানুষ। তো এখান থেকে শিক্ষাটা হচ্ছে যে আসলে আমরা ব্যক্তি, আমরা একটা প্রফেশন বেছে নিয়েছি, যেটা হচ্ছে আমার রুটি রুজির ব্যবস্থা হয়, আমার সম্মানের ব্যবস্থা হয়, আমার জীবনের একটা ভ্যালু অ্যাড করে। সো সেইটাকে যত বেশি সম্মানিত করব, সেই জায়গাটা যত বেশি সুন্দর করে উপস্থাপন করব, আমার অ্যাকসেপ্টেন্স কিন্তু সোসাইটিতে তত ভালো হবে। যখন অডিটর সিলেক্ট করবে আলটিমেটলি জানলে বলবে যে অমুক অডিটরকে পাঠায়, উনি অডিটরে ঘাট করলো, মানুষের ব্যবহারটা ভালো। এই যে মানুষের ব্যবহারটা ভালো, আমি ওইটা অর্জন করতে চাই। সো অডিটের প্রিন্সিপালটা যখন মানা হবে, এই সাতটা প্রিন্সিপাল, দেখেন অটোমেটিক্যালি আমার বিহেভিয়ার, আমার নর্মস, আমার অ্যাটিটিউড, আমার কমিউনিকেশন, আমার রিপোর্টিং, আমার প্রেজেন্টেশন, সবই ওই জায়গাটা আমাকে নিয়ে যেতে বাধ্য। এই জন্য আসলে একজন অডিটর হিসেবে কাজ করলে আমাদেরকে এই প্রিন্সিপাল গুলা ম্যান্ডেটরি মানতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? হ্যালো। জি স্যার। আচ্ছা, প্রশ্ন না থাকলে আপনার সামনে চলে যাব, আবার সুন্দর কিছু কথা বলার জায়গা আসছে। অডিটর গুড অ্যাট্রিবিউটস, গুড অ্যাট্রিবিউটস বলতে বোঝায় আগে হচ্ছে অডিটের প্রিন্সিপাল। একজন অডিটরের কি কি অ্যাটিটিউড থাকতে হবে, গুড ভালো অ্যাটিটিউড কি কি থাকতে হবে। তো প্রথমেই বলছে
যে অডিটরকে ইথিক্যাল একটা পার্ট রাখতে হবে। আনইথিক্যাল কোনো কিছু অডিটর করতে পারবে না। একটু আগে আমরা আলোচনা করছি কিন্তু অডিটর ইথিক্স কোনটা কোনটা। অডিটরের যে স্ট্যান্ডার্ড অডিট করতে গেছে ওইটাকে নিয়েই তার কোয়েশ্চেন করতে হবে, ওইটাকে নিয়ে অ্যান্সার করতে হবে। ওইটার কেন্দ্রিক যত কিছু আছে সেটা চাওয়াটাই, সেটা পাওয়াটা, সেটা খোঁজাটাই তার ethics। এখন উনি অডিট করতে গেছে ISO 9001, কিন্তু ISO 9001 অডিট করতে যে উনি বিএসসিআর অডিটের পার্টটাতে যে কোয়ারি শুরু করছে। তো এইখানে কিন্তু ম্যাটারনিটির পার্টটাকে ওরকম বলে নাই ISO 9001। এটা ডিপ্লোম্যাটিক ওয়ার্ড দেওয়া আছে, খুঁজলে আমরা পেয়ে যাবো। বাট বিএসসিআই তে বলছে কি যে ওইখানে ম্যাটারনিটি পার্টটা একটা মেজর পার্ট চলে আসছে যদি কোনো গ্যাপ থাকে। এখন উনি এখানে সিস্টেম বেজ অডিট ম্যাটারনিটি দেয় কিনা, সেটা সিস্টেম মেনে কিনা, তার পলিসি প্রসিডিউর আছে কিনা, এগুলো উনি সুন্দর করে দেখতে পারেন। চাইলে ডিটেলস দেখতে পাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন বিএসসিআই সোশ্যাল কমপ্লায়েন্সের অডিটটা হয় তখন কিন্তু এটা একটা মেজর প্রিন্সিপাল হিসেবে তারা দেখে। তো এখন উনি টোটাল সোশ্যাল কমপ্লায়েন্সের অডিটর হিসেবে ওই ডকুমেন্ট গুলো চেক করতেছেন, ভেরিফাই করতেছেন, দেখতেছেন। তো এটা কিন্তু ওনার ইথিক্সের বাইরে, এটা উনি করতে পারেন না, কারণ উনি একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে গেছেন। আবার অডিটরতে সুন্দর করে বললেন যে আপনার কি তৈরি করতেছে, একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা গিফট আইটেম হতে পারে, যেমন সোয়েটার, শীতকালে যদি অডিট করতে একটা সোয়েটার লাগবে, উনি সোয়েটারের সন্ধানে আছেন। বাসা বাড়িতে কার কতটুকুন লাগবে, সে সাইজটাকে মেপে নিচ্ছে, টাইপটাকে মেনে নিচ্ছে, কালারটাকে চয়েস করে নিচ্ছে। এই জায়গাগুলা বা কোম্পানি তাকে একটা গিফট আইটেম দিচ্ছে যে এটা নেন। তো এই যে যে জায়গাটা, এটা হচ্ছে আনইথিক্যাল, এটা করা যাবে না, অডিটর এটা করতে পারবে না। আচ্ছা, ওপেন মাইন্ডেড, অডিটরকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। এখন ওপেন মাইন্ডেড বলতে লার্নিং ডেভেলপমেন্ট ওপেন মাইন্ডেড গাইড হিসেবে, নট কনসালটেন্সি। যে অডিটরকে অডিটই যে কোনো সময় রিলেভেন্ট কোয়েশ্চেন করতে পারবে, এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়াটা হচ্ছে ওপেন মাইন্ডেড, রিজার্ভ হওয়া যাবে না। অডিটর মানে আপনি সব জানেন আবার সব কিছুই জানেন না, এটাও হতে পারে। যিনি আপনাকে অডিট হিসেবে ফেস করতেছেন, ডিল করতেছেন, উনি আপনার থেকে অনেক ভালো জানতে পারেন। বাট তারপরও তেনার কোনো আগ্রহ থেকে, তেনার কোনো গ্যাপ থেকে আপনাকে প্রশ্ন করতে পারে, কিন্তু সেই অ্যান্সারটা আপনি দিবেন। এই যে আপনার ওপেন মাইন্ডেড, আপনি একটা সিস্টেম দেখছেন এটা ফল্ট করছে, আপনি সেখানে কিছু কথা বলতে পারেন, এটা আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি একেবারে রিজার্ভ, আমি অডিটর, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আমার কাছে আসা যাবে না। তো অডিট করবেন কাকে দিয়ে, যদি কেউ লোকই না আসতে পারে? ডিপ্লোমেটিক অ্যান্সার দিতে হয় অডিটরকে। লাইক এজ আপনি অডিট করতেছেন, আপনার সাথে এসে কোম্পানির কোনো টপ ম্যানেজমেন্ট এসে আপনাকে সুন্দর করে সালাম দিয়ে কথা বলে, মনির ভাই কেমন আছেন, অডিট কেমন চলছে? আলহামদুলিল্লাহ স্যার, চলতেছে, দেখি দিন শেষে কি হয়। অডিটটা চলতেছে এখন পর্যন্ত মোটামুটি ভালোই চলছে। এই যে এখন পর্যন্ত ভালোই চলছে, দিন শেষে বলা যাবে স্যার, এইগুলো আপনাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার করতে হবে। এখন উনি তো টেকনিক্যালি বলবে স্যার অডিট তো মানে ভালোই চলছে, আশা করি মানে খারাপ রেজাল্ট হবে না। জি স্যার, আমিও আশা করতেছি মানে খারাপ রেজাল্ট হচ্ছে না। এই যে আপনার কাছে কিন্তু একটা অ্যান্সার নিয়ে গেল। দিন শেষে যদি আপনি এটা মনে রাখেন, একটা খারাপ রেজাল্ট রেজ হলে আপনি তখন দিতে পারবেন না। আর দিতে পারবেন না বলতে কি, আপনার কাছে একটু দ্বিধাদ্বন্দ্ব আসবে। সকালে তো আমি কথাটা টপ ম্যানেজমেন্টকে বলেছি। এই জন্য কোনো ক্ষেত্রে কোনো অ্যান্সার দিতে হলে ডিপ্লোম্যাটিক্যালি আপনাকে অ্যান্সার দিতে হবে। আপনি ডিরেক্ট কোনো অ্যান্সার যদি দিয়ে বসেন, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে যে শেষে যে কোনো প্রবলেম হতে পারে। আপনার কাছে এমনি জানতে চাইলো, আপনি গেছেন লাইক আজ একটা ফ্যাক্টরিতে, কেমিক্যাল ফ্যাক্টরিতে অডিট করতে। আপনার কাছে জানতে চাইলো, মনে হয় আপনাকে মনে হয় কোনো একটা ল্যাবে দেখেছিলাম। না তো স্যার, আমি কোনোদিন ল্যাবে চাকরি করি নাই, আমি কোনোদিন কেমিক্যাল ম্যানেজমেন্টে পড়িনি, আমি কোনোদিন কেমিক্যালে চাকরি করিনি, কেমিক্যাল স্টোরে। আচ্ছা, উনি কিন্তু আপনাকে প্রশ্ন করে ওনার ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে হবে। এখানে এখানে ডিপ্লোম্যাটিক অ্যান্সার যে আসলে আপনি, উনি বলছে কেমিক্যালে, সব দেখতে পারেন কারণ অডিটর তো। আপনার ফ্যাক্টরিতে আসছে কেউ যদি আসে দেখে যে আমি কোয়ালিটিতে যে অডিট করতেছি, সে যদি মনে করে যে এই জায়গার এমপ্লয়, হয়তো মনে করতে পারে যে আমি কোয়ালিটিতে চাকরি করি। এই যে দেখেন, আপনার অ্যান্সারটা কিন্তু এরকম থাকতে হবে, অবজারভেন্ট, অবজারভার হতে হবে। অডিটরের বলে না, চোখ কান নাক মুখ খোলা রাখতে হবে। আপনাকে সিচুয়েশন দেখে বুঝতে হবে যে আসলে কোন সিচুয়েশন এখানে রেইজ হচ্ছে। আপনাকে ডকুমেন্ট দেখে বুঝতে হবে এই ডকুমেন্টটা কোন অবস্থায় আছে। এই যে অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে এনসি লেখা যায় তাই। আপনি দেখলেন 5 জন লোক এক জায়গায় বসা, আপনি বললেন যে এখানে শৃঙ্খলিত সমস্যা হচ্ছে, no,
তো 5 জন লোক ভালো কোনো কিছু নিয়েও তো আলোচনা করতে পারে, কিন্তু 5 জন লোক কোনো কিছু আলোচনা করতেছে এটা আপনাকে অবজার্ভ করতে হবে। প্রয়োজন হলে ওই অবজার্ভ থেকে আপনি অডিট করেন যে আপনি কিভাবে কি পারসেপটিভ, আপনি ওই অবজার্ভ করার পরে যা দেখবেন সেটা নিয়ে আপনাকে স্পেসিফিক করে ফেলতে হবে যে আপনি কোন কোন জায়গা দেখবেন, কি করবেন কি করবেন না, এই জায়গাগুলো আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে। এখন অডিটর অবজার্ভ করেই যদি কোনো নন কনফর্মিটি লেখে, তার কিন্তু তার গুড অ্যাট্রিবিউটস বা গুড সিমটম এখানে থাকবে না। সেলফ রিলায়েন্ট, নিজে নিজে খোঁজার চেষ্টা করতে হবে। সেলফ রিলায়েন্ট মানে হচ্ছে আপনি নিজে নিজেই কোনো কিছু থিঙ্ক করতেছেন, নিজে নিজেই কোনো কিছু বেছে নিচ্ছেন, নিজে নিজেই কোনো কিছু বের করতেছেন। অর্থাৎ আপনি অবস্থান দেখলেন, অবস্থান দেখে বুঝতেছেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। সো যদি আপনি এটা বের করতে না পারেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য বেশ প্রবলেম হবে। সো এটা যত সুন্দর করে করবেন, সো তত সুন্দর আপনার কাছে এটা চলে আসবে। যদি আপনি এটা না করতে পারেন, তখন দেখবেন না ওই অডিটটা আসলে আপনার জন্য ফ্রুটফুলি রেজাল্ট নাও আনতে পারে। এই কারণে অডিটরকে সেলফ রিলায়েন্ট হতে হয়, নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকতে হয়, নিজে নিজেকে সবসময় চেক ব্যালেন্সে রাখতে হয়, নিজের সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা শিখতে হয়। তখন আপনি একজন ভালো অডিটর হবেন। সো আদারওয়াইজ আপনি এটা করতে গেলে আপনার ওই জায়গাটাতে আসলে প্রপার রেজাল্ট নাও আসতে পারে। ওপেন টু ইমপ্রুভমেন্ট, অডিটর সবসময় ওপেন টু ইমপ্রুভমেন্ট থাকতে হবে। অর্থাৎ আপনি যে অডিট করবেন, এই অডিটটাতে আপনি দেখলেন যে আসলে ট্র্যাডিশনালি সব কাজগুলো করছে, আপনি তখন তাদেরকে বলেন যে আসলে তারা কি করবে, তারা কি করবে না, বা কোন কাজটা আরো আপনি অন্য অর্গানাইজেশনের উদাহরণ, কোম্পানির নাম না দিয়ে সিস্টেমটাকে ডেভেলপমেন্টের কথা বলতে পারেন। লাইক তারা একটা স্টোর সাজিয়েছে, বা তারা একটা ওয়েস্ট এরিয়া রেখেছে। সো ওয়েস্ট এরিয়াতে তারা যেভাবে রেখেছে, আপনার কাছে যদি মনে হয় যে আসলে সেখানে ভালো কিছু আছে, তাহলে আপনি সেটা বলেন যে আসলে এখানে ভালো কিছু আছে। সো এই আমি একটা জায়গাতে গিয়েছি, অমুক কোম্পানিতে গেছি, এটা বলা যাবে না। ওই যে কনফিডেন্সিয়ালিটি পড়ছি না, আপনি নলেজটা শেয়ার করতে পারেন যে ওপেন টু ইমপ্রুভমেন্ট। আপনি বলবেন যে আসলে এই স্টোরটাকে স্যার এইভাবে আইডেন্টিফিকেশন করবেন, আপনি এইভাবে ম্যাটেরিয়ালসটা সাজাইতে পারেন, ম্যাটেরিয়ালসটা সাজানোর পরে ভিতরে সেগ্রিগেট করেন, সেগ্রিগেট করার পরে যদি কোনো করণীয় থাকে সেটা বলেন। তো অডিটর দেখলে যে কোনো সিস্টেম ডেভেলপমেন্টের কথা বলতে পারে। তাদের যে টিম আছে, টিম আপনার পারপাস সার্ভ করছে, তো টিমকে আরো ডেভেলপমেন্টের সুযোগ আছে, বলেন আপনি, কোনো সমস্যা নাই। আর তাদের নলেজ লেভেল হতে পারে, তাদের টেকনিক্যাল লেভেল হতে পারে। টোটাল অর্গানাইজেশনের পার্টটাতে এখন তো আমরা সাস্টেনেবিলিটি নিয়ে অনেক কথা বলি, এনভায়রনমেন্ট নিয়ে অনেক কথা বলা হয়। তো আপনি বলেন যে আসলে কিউএমএস এর অডিট করতে গেছেন, কোনো সমস্যা নাই, কারণ ক্লাউড 7 যে বলছে যে ওইখানে রিসোর্সের ওইখানে বলাই আছে যে আপনি ওয়ার্ক এনভায়রনমেন্ট একটা পার্ট, ওটা কিন্তু কিউএমএস এর পার্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট কিন্তু এনভায়রনমেন্টের কথা বলছে। 3টা কথা বলা আছে এখানে একটা জায়গাতে, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল। সো আপনি এই অর্গানাইজেশনের ফিজিক্যাল পার্টটা দেখে বলতে পারেন যে স্যার, কিউএমএস এর অডিটর আজকে অডিট করতেছি, কিন্তু আপনাদের ফ্যাক্টরিতে কিছু এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের সুযোগ আছে। তো আপনারা কিছু গাছ লাগান, পরিবেশের বিপর্যয় কোনো কিছু না ঘটে সেগুলো দেখান, এটাও আপনাদের অর্থাৎ এনভায়রনমেন্টাল কোয়ালিটিকে আপনি এনশিওর করার কথা বলতে পারেন। ওপেন টু ইমপ্রুভমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্ট, প্রসেস ডেভেলপমেন্ট, ফ্লোর ডেভেলপমেন্ট, এরিয়া বা ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে আপনি কথা বলেন, যে কোনো ডেভেলপমেন্টের কথা বলেন। বাট কনসালটেন্সি করা যাবে না, কনসালটেন্টের মতো করে ওই সময় আপনি গাইড দিতে পারবেন না। কালচারালি সেন্সিটিভিটি থাকতে হবে। কালচারালি সেন্সিটিভটা হচ্ছে আপনি একটা ফ্যাক্টরিতে অডিট করতে গেছেন, নিজের ফ্যাক্টরিতে অডিট করতেছেন, কোনো সমস্যা নেই, এগুলো অডিটরের জন্য। আপনি এখন আমার লার্নিংটা, আলোচনাটা রিসিভ করেন ব্যক্তি ইন্টারনাল হিসেবে, লিড অডিটর বা থার্ড পার্টি অডিট টিমের থেকে, নো প্রবলেম, যেভাবে আপনি নিতে পারেন। একটা ফ্যাক্টরিতে অডিট করতে গেছেন, যে দেখলেন যে সেখানে লাঞ্চ আওয়ার হচ্ছে 12টা থেকে 1টা। এখন আপনি অডিটর, আপনি খাবার খান হচ্ছে 1টা থেকে 2টা। এখন ওই ফ্যাক্টরির এই নিয়মটাকে আপনাকে রেসপেক্ট করতে হবে। একদিন ভাই না খেতে থাকলে তো মারা যাবো না, একদিন একটু আগে খাইলে তো আমি অসুস্থ নাও হতে পারি। যদি কোনো পার্ট আমার থাকে এক্সেপশনাল, যে আসলে এই টাইমে খেলে আমি সিক হয়ে যাব, এটা আমার ডাক্তারের একটা নির্দেশ, আপনি তাদের সাথে শেয়ার করেন যে ভাই আসলে আপনাদের কালচারটা আমার ভালো লেগেছে, আপনার 12টা থেকে 1টার ভিতরে লাঞ্চ করেন, কিন্তু আসলে আমার ফিজিক্যালি একটা মেডিসিনের কারণে
এই খাবারটা আমাকে একটার পরে খেতে হবে। এই যে যে পার্টটা কালচারালি সেন্সিটিভ থাকতে হবে। আপনি যে দেখলেন তারা যখন জোহরের আজান দিচ্ছে, যে যেখানে আছে ওই অফিসের সবাই নামাজের জন্য, যারা মুসলমান নামাজে চলে যাচ্ছে, যারা অন্য ধর্মের আছে তাদের এত ধর্মের উপাসনালয়ে যদি যেতে হয় তিনারা চলে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। বাট এখন আপনি বললেন যে আমার এখানে যারা আছেন কেউ যেতে পারবেন না, এখন জামাতে নামাজ না পড়লেও সমস্যা নেই, আপনি পরে নামাজ পড়েন। তো এই যে দেখেন কালচার, আপনি কিন্তু নামাজ বন্ধ করতে বলেন নাই, বলছেন যে পরে পড়েন ভাই। কিন্তু ওদের কালচার এটা কিন্তু ওই অর্গানাইজেশনাল কালচার, যেটা তারা আজান দেওয়ার সাথে সমস্ত কাজকে বন্ধ করে তিনারা অজু করে নামাজ পড়তে চলে যাচ্ছেন। অন্য ধর্মের থাকলে তার যে উপাসনালয় আছে সেখানে তিনি চলে যাচ্ছেন। ড্রেস কোডের ব্যাপার হতে পারে। অনেক প্রতিষ্ঠান আছে তারা টি শার্ট পোলো শার্ট, টি শার্ট তো না, পোলো শার্ট ইউজ করে। আবার তার উপরে ব্লেজার পরতেছে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যারা অনেক পুরাতন কিছু এমপ্লয় থাকে, যারা ফিমেল থাকলে অনেক সময় তারা শাড়ি পরতেছে। সো আপনার কাছে মনে হলো শাড়ি পরলে ফায়ারের জন্য তো আসলে এটা খুব প্রবলেম, যদি ফায়ার হয় এরা তো সেফটিতে দ্রুত বেরোয় যেতে পারবে না। কিন্তু ওটা ওই কালচার, ওইখানে যদি আপনি কোনো কথা বলে ফেলেন এটা আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। তো কালচারালি সেন্সিটিভ থাকতে হবে অডিটরদের। ওইটাকে রেসপেক্ট করেন। আপনি পাঞ্জাবি পরে অফিস করে সমস্যা নাই তো, তারা সবসময় হাতে গরমের ভিতর টাই পরে অফিস করে, এটা তাদের কালচার, কোনো সমস্যা নেই। আপনি যদি কোনো ইন্স্যুরেন্স অডিট করতে যান তখন দেখবেন যে সবাই সুন্দর করে একটা ফর্মাল ড্রেসে তারা তাদের অফিসে আসতেছে। তো তারা যখন এত গরমের ভিতরে বাসে ওঠে তখন আমরা কিন্তু দেখতে পাই টাই পরে কিছু মানুষ আসছে, বাট ওরা কিন্তু তার কালচার সেন্সিটিভ। সো একজন অডিটর যখন হবেন, অডিটরের গুড অ্যাট্রিবিউটস এটার ক্ষেত্রে শুধু অডিটর না, আমরা আমাদের অফিসিয়াল পার্টটা তো দেখতে পারি। একজন ব্যক্তি, আমি অডিটরের বাইরে যে যদি বলি, একজন ব্যক্তি যদি এই কয়টা নিয়ম মেনে তিনি তার প্রফেশনাল পার্টটাতে চলে, কেউ আপনাকে নেগেটিভ নিতে পারবে না। অর্থাৎ এই প্রিন্সিপালস অফ অডিটিং এন্ড অডিটর গুড অ্যাট্রিবিউটস, এই দুটা দিয়ে নিজেকে নিজের জায়গা থেকে উপস্থাপন করেন না, দেন তখন দেখেন যে আমাদের অবস্থান হয়তোবা, আমার সীমাবদ্ধতা থাকবে নলেজে। ওইটা বলতে পারে যে উনি জানে কম, ওটা বলতে পারবে না যে আমি বেয়াদব, ওটা বলতে পারবে না যে আমি অন্যের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছি, ওটা বলতে পারবে না যে আমি কাউকে কটু কথা বলতেছি, আমি কারোর গোপনীয়তা নষ্ট করতেছি, তো কাউকে ভালো পরামর্শ না দিয়ে কুপরামর্শ দিচ্ছি, আমি ধারণার উপর ভিত্তি করে কোনো রিপোর্ট করে ফেলতেছি। একজন মানুষ এইভাবে চলে এইভাবে চলে, এটা নিয়ে যে অবজারভেন্ট, পারসেপ্টিভ, পারসেপ্টিভ মানে উপলব্ধি করা আর কি। উপলব্ধি করছি কার সম্পর্কে, খারাপ ধারণা করতেছি, এইগুলো আমাকে কেউ বলতে পারবে না। আমাকে বলতে পারবে যে আমি ইথিক্স এর দিকে ঠিক আছি, আমি ওপেন মেন্টালিটি নিয়ে চলি, আমি টেকনিক্যাল লোক, আমি ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলি যাতে কোনো গ্যাঞ্জাম ফাসাদ না হয়, আমি ওপেন টু ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলি, যে কোনো কালচারটা দেখলেই আমি যে কোনো পরিবেশের সাথে আমি মেনে চলি, তখন কি বলবে আমার সম্পর্কে পজিটিভ কথা বলবে। সো এই লার্নিংটা যে কোনো অডিটরের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন কোনো অডিট অ্যাক্টিভিটিসে যাবেন আপনাদেরকে কিন্তু এই জায়গাগুলো মানতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? হ্যালো। না ভাই, ধন্যবাদ। কোনো কোশ্চেন নাই। আমরা এখন অডিটের পার্টিতে আলোচনা করব। অডিট পার্টি যদি আমরা প্রথমত আলোচনা করে আসছি, তো এখানে অডিটরের ক্ষেত্রে আহ, দেখেন অডিটরের রেসপন্সিবিলিটি, অডিটরের তো বিভিন্ন পার্ট ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলছি। অডিটরের রেসপন্সিবিলিটি আর একটা দেখবো লিড অডিটরের রেসপন্সিবিলিটি। তো একটা অডিট টিম যখন টিম হিসেবে কাজ করবে তখন তো একজন প্রতিনিধি থাকেন বা একজন টিম লিডার থাকেন যিনি নেতৃত্ব দিচ্ছেন, রিপোর্ট রাইটিং করতেছেন, রিপোর্টকে প্রেজেন্ট করতেছেন, এই টিম পুরা টিমের। বাকি আমরা যারা থাকি তারা অডিটর হিসেবে কাজ করি। তা অডিটর এবং লিড অডিটর বা টিম লিডারের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো এবং তাদের রেসপন্সিবিলিটি। প্রথমত হচ্ছে অডিটর যিনি থাকবেন অর্থাৎ টিম মেম্বার যিনি থাকবেন, তারা হচ্ছে অডিটের রিকোয়ারমেন্টটাকে কমিউনিকেট করবে। কোথায় কমিউনিকেট করবে? যে জায়গায় প্রয়োজন আছে, এবং তার ইফেক্টিভ অ্যান্ড এফিসিয়েন্ট হতে হবে। তিনি ওই টিমের জন্য যেন বোঝা না হয়ে যায় যে উনি রিপোর্ট দিচ্ছেন না, উনি অ্যাক্টিভ থাকছেন না, মিটিং এ আসতেছে না, এগুলো ঠিক মতো এভিডেন্স গুলো দিচ্ছেন, এটা যেন না হয়। তা উনি সবার আগে দিয়েছে বা টোটাল টিমটাকে কোঅপারেট করছে। এই যে অডিটরের কিন্তু আমি যখন ব্যক্তি, এটা কিন্তু আমার ব্যক্তির রেসপন্সিবিলিটি কমিউনিকেট করা, আমাকে ইফেক্টিভলি শো করা, আমি এফিসিয়েন্ট ব্যক্তি সেটা আমাকে রাখতে হবে। আমি
যেভাবে অডিট করা দরকার তার একটা পার্ট আছে ডকুমেন্ট দেখা। তাহলে আমি ডকুমেন্ট গুলো যেন অবজার্ভ করতে পারি। ডকুমেন্ট কি অবজার্ভ করবেন? এখন প্রিন্ট দিয়ে নিয়ে আসছে, গরম আছে কিনা, বা এটা কি গতকালকে প্রিন্ট দেয়া কিনা, এগুলো না। এগুলো অনেক পরের ব্যাপার। আপনাকে দেখতে হবে আসলে ডকুমেন্টটাকে তৈরি করার ক্ষেত্রে প্রতিষ্ঠান কি কি নিয়ম ফলো করে। এটা স্ট্যান্ডার্ডে বলছে, স্ট্যান্ডার্ডে বলা আছে ডকুমেন্টের ক্ষেত্রে ক্রিয়েটিং এন্ড আপডেটিং বিভিন্ন স্ট্যান্ডার্ডে বলা আছে। আমরা একটাতে উদাহরণ দিচ্ছি না। তা আপনার প্রতিষ্ঠানের ডকুমেন্টের ক্ষেত্রে আপনার নাম আছে কিনা, আপনার কোড ব্যবহার করছেন কিনা, যেটা রেফারেন্স নাম্বার বা কন্ট্রোল নাম্বার, এটা আপনি প্রাথমিকভাবে দেখতে পারেন। ডকুমেন্টটা কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কোন পলিসি অবজেক্টিভ না কি লেখা আছে। কিন্তু ডকুমেন্টের ভিতরের যে গল্পটা, যে কন্টেন্টটা, যে স্টেটমেন্টটা থাকলে এটা, যে ডকুমেন্ট টাইটেল অনুযায়ী বলছে সেটা ঠিক আছে কিনা, এটা আপনাকে অবজার্ভ করতে হবে। আহ, এবং আপনার উপরে যে দায়িত্ব আসছে সেটাকে, যে অ্যাসাইন্ড, যে যেখানে বলছে অ্যাসাইন্ড অ্যাক্টিভিটিস, আপনার উপরে যেটা আছে সেটাকে আপনাকে ইভালুয়েট করতে হবে যে আমার যেটা দিয়েছে, যে কার্যাবলী, সেটা আমি ঠিকঠাক মতো মানতেছি কিনা। সেটা নিজেকেই, ওই সেলফ রিলায়েন্ট, আমরা একটু আগে দেখেছি, আমাকে সেলফ রিলায়েন্ট হতে হবে। এবং স্পেসিফিক ক্রাইটেরিয়া, আমাকে যে ক্রাইটেরিয়াটা দিচ্ছে, যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে, যে মেথডটা আমাকে দিচ্ছে, সেটা মানতে হবে। রিপোর্ট অফ রেজাল্ট, অর্থাৎ আপনি যেই রিপোর্টটা করতেছেন তার রেজাল্ট কি হতে পারে, বা রেজাল্ট কি হবে, রেজাল্ট কি হচ্ছে, এই রিপোর্টটাকে প্রপারলি আপনাকে বুঝতে হবে এবং লিখতে হবে। কারেক্টিভ অ্যাকশন ভেরিফাই করার মতো যোগ্যতা থাকতে হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অডিটরের কি কি যোগ্যতা থাকতে হবে। তো কারেক্টিভ অ্যাকশন দিচ্ছে, কারেক্টিভ অ্যাকশন আসলে ঠিক আছে কিনা, রুট কজ ঠিক আছে কিনা, না সব জায়গাতে লিখে রাখছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, ল্যাক অফ অ্যাওয়ারনেস। এই কমন টাস্ক, কমন কথা বলার সুযোগ এখানে নেই। অডিটরকে ওই জায়গাটাতে ভালোভাবে মেনটেন করতে হবে যে আসলেই এটা ঠিকঠাক মতো আছে কিনা। এবং ইফেক্টিভনেস, এই জায়গা থেকে একটা শব্দ আছে ইফেক্টিভনেস, বলতে কি, এই যে কারেক্টিভ অ্যাকশন নিচ্ছেন আপনি, যে কার্যবলীগুলো পালন করতেছেন, এটার ইফেক্টিভনেস কতটুকু আপনার অডিট ম্যানেজমেন্টে আসে। আপনি একজন অডিটর, আপনি স্কোপের ভিতরে কাজ করতে, রিমাইন্ড উইথিন দ্য স্কোপ। স্কোপ বলতে বোঝাচ্ছে যে আপনাকে কাজ কতটুকু করতে দিচ্ছে। আপনাকে বলছে এইচআর অ্যাডমিন কমপ্লেক্স ডিপার্টমেন্টে অডিট করবেন, মেইনটেনেন্স ডিপার্টমেন্টে অডিট করবেন, ফ্লোরে অর্থাৎ প্রোডাকশন ডিপার্টমেন্টে অডিট করবেন। আপনি সেই প্রপার নিয়ম অনুযায়ী আপনাকে অডিট করতেছেন, সেটা আপনাকে মেনটেন করতে হবে। এবং সাপোর্ট টু দ্য টিম মেম্বার, আপনার আরো মেম্বার আছে, যে মেম্বারদের পার্টটাতে যে জিনিসটা আছে তখন সেটা আপনাকে সাপোর্ট দিতে হবে। তার ক্ষেত্রে সাপোর্ট হতে পারে যে তিনি বললো যে আমাকে একটু লিখে দেন ভাই, আপনি একটা এনসি লিখে দিচ্ছেন, তিনি বুঝতেছেন না, নলেজটা শেয়ার করতে পারেন। তিনি একটা জায়গাতে অডিট করছে, আর একটা জায়গাতে আপনাকে অডিট করতে হতে পারে, তিনি আরেকটা সাপোর্ট দিতে হচ্ছে। টিম মেম্বার্স এর কোনো সাপোর্ট প্রয়োজন হলে সেটা অডিটর দিতে বাধ্য থাকবে বা দিতে হবে। এই পার্টটা ছিল আমাদের অডিটর রেসপন্সিবিলিটি। লিড অডিটর রেসপন্সিবিলিটি সিম্পল হচ্ছে, এই টোটাল অডিটরের যারা আছে তাদের অ্যাক্টিভিটিস সহ তিনার উপরে যে দায়িত্ব আছে সেটা মেনটেন করা। যেমন টিম রেডি করা, অডিট করতেছে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো সাপোর্ট লাগবে কিনা, আর তাদের নন কনফর্মিটি গুলো আসতেছে, নন কনফর্মিটি গুলো ঠিক মতো লেখা হচ্ছে কিনা, রিপোর্ট রাইটিং হচ্ছে কিনা, রিপোর্টটাকে প্রেজেন্ট করা টপ ম্যানেজমেন্টের কাছে বা ক্লোজিং মিটিং এ, সেটার ফলো আপ পার্টটাতে দেখা। অর্থাৎ টোটাল অডিটটাকে সুন্দর করে শেষ করাটাই হচ্ছে একজন লিড অডিটর বা টিম লিডারের রেসপন্সিবিলিটি। অডিটরের কোর কম্পিটেন্সি, অডিটরের কোর কম্পিটেন্সি বলতে বোঝায় যে একজন অডিটর যখন আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, ইয়েস, শোনা যাচ্ছে স্যার। ইয়েস স্যার। কারণ কি আমার এখানে নেটওয়ার্কটা খুব সমস্যা করতেছে। আমি, স্যার, একটু আগে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে স্যার। হ্যাঁ মানে খুব কয়েক সমস্যা, সেকেন্ডের জন্য। হ্যাঁ খুব সমস্যা করতেছে। ওয়াইফাইটাতে একটু প্রবলেম হচ্ছে আর কি, কারণ যাদের কাছ থেকে আমরা ওয়াইফাই নেটওয়ার্কটা নিয়েছি, তারা বললো যে ভাই জুমে বারবার ফ্ল্যাগ কেটে দিচ্ছে, তারপরে মোবাইল ডাটা দিয়ে চলতেছি কিন্তু তার মাঝে মাঝে সরে যাচ্ছে, এই জন্য বললাম। তো অডিটরের কোর কম্পিটেন্সি, আমরা অডিটর রেসপন্সিবিলিটি দেখি। কোর কম্পিটেন্সি বলতে বোঝায় কি, অডিটরের একেবারে দায়িত্ব কর্তব্য এটা। তো সেই জায়গায় তিনটা শব্দ এখানে বলা আছে, দেখেন: অ্যাটিটিউড, স্কিল এন্ড নলেজ।
তো একজন অডিটরের কি কি যোগ্যতা, এখন কিন্তু অডিটরের যোগ্যতা, অডিটরের দায়িত্ব পড়ে আসলাম, এখন অডিটরকে কি কি যোগ্য হতে হবে, কোন কোন বিষয়। তো যোগ্যতার ভিতরে দেখেন তিনটা শব্দ আছে, যেটাকে সংক্ষেপে বলে আস্ক। এ ফর অ্যাটিটিউড, এস ফর স্কিল, কে ফর নলেজ। অডিটরের প্রথমেই চলে আসলে অ্যাটিটিউডটা ঠিক থাকতে হবে। অডিটরের অ্যাটিটিউড হচ্ছে, একজন অডিটর, উনি একজন ব্যক্তি, তিনি আজকে অডিটর হিসেবে আছেন। একজন অডিটর হিসেবে তার যে অ্যাটিটিউডটা শো করা দরকার সেটা করতে হবে। তিনি এখানে পুলিশিং স্টাইলে কিছু করতে আসেন, ভ্যালু অ্যাডিং করতে আসছেন। ভ্যালু অ্যাডিং পার্টটাতে তার অ্যাটিটিউডটা হবে, তিনি মানুষের সাথে মিশবেন, সুন্দর ব্যবহারটা করবেন, এবং শেয়ারিং, কেয়ারিং, ইমপ্রুভমেন্ট পার্ট, এই জিনিসগুলাই হচ্ছে তার অ্যাটিটিউডের পার্টটাতে আসতে পারে। স্কিল থাকতে হবে, অর্থাৎ তিনি যেই পারপাসে অডিট করতে গেছেন ওই অডিট রিলেটেড তার দক্ষ হতে হবে, অডিট রিলেটেড। এবং তার নলেজ থাকতে হবে। নলেজ বলতে রিকোয়ারমেন্ট যেটা, যে পার্টটাতে গেছে তিনার সার্টিফিকেট, সার্টিফিকেটটা কিন্তু তার নলেজের রেজাল্ট। সো তাকে নলেজ থাকতে হবে। আর নলেজ অনুযায়ী কাজ করলেই তার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে ওটা তার স্কিল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আমরা আর একটু ট্রাই করি, যদি না হয় তাহলে কালকে ইনশাল্লাহ তো করাবো, ও তখন হয়তো একটু সময় বেশি লাগবে, বাট চেষ্টা করতে থাকি আর একবার দেখি। কারণ আসলে ট্রেনিং এর পার্টটাতে বারবার শুনতে সমস্যা হলে সো এটা আলটিমেটলি একটা খারাপ কথা হবে। আমরা আর একটু ট্রাই করি। তো কোর কম্পিটেন্সির পার্টটাতে দেখেন, এখানে প্রথম বলছে অ্যাটিটিউডের পার্টটা, একজন অডিটরের কি কি অ্যাটিটিউড থাকতে হবে। কালচারাল অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটিভিটি, যেটা একটু আগে আমি কথা বলেছিলাম ধর্মীয় পার্টটা নিয়ে, অফিসিয়াল ড্রেস আপ নিয়ে, অফিসিয়াল পলিসি, যেটা আমরা একটা লাঞ্চের পার্ট নিয়ে কথা বলছি। একটা অর্গানাইজেশনে, সেই অর্গানাইজেশনের যে নিয়ম, যেমন একজন অডিটর যখন অডিট করতে যায় ফ্যাক্টরির মেন গেটে, তেনার ব্যাগটা চেক করেন, তেনার বডিটা চেক করেন, গাড়িটা চেক করেন। এটা তাদের পলিসি এবং তাদের কালচারে পরিণত হয়েছে, এটা অডিটরকে মানতে হবে। এটা নয় যে অডিটর গেটে ঢোকার সাথেই সাথে সাথে ভাই আপনি সিগনেচার করাবেন, উপরে নিয়ে আসেন, আমি এখানে দাঁড়াতে পারছি না। ওই অর্গানাইজেশনের পলিসি হচ্ছে এখানে দাঁড়াবেন উনি, দাঁড়িয়ে সিগনেচারটা দিয়ে যাবেন। এখন এই দাঁড়িয়ে সিগনেচারটা দেওয়াটা বা তাদের নিয়ম, এবং সেটা তাদের কালচারে পরিণত হয়েছে, এটা আপনাকে মানতে হবে। ওই জায়গায় আপনি নেগেটিভ অ্যাটিটিউড শো করতে পারবেন না। কনফ্লিক্টিং এভিডেন্স, যদি কোনো ধরনের কনফ্লিক্টিং এভিডেন্স দেখতে পান, যে মনে হচ্ছে এটা উনি বলছে একরকম কিন্তু এভিডেন্স আর একরকম, এই জায়গায় আপনি রুক্ষতার সহিত কোনো অ্যান্সার দিতে পারবেন না। ভাই আপনি কি দিচ্ছেন, এটা হলো, আপনি বললেন একটা, মুখে এখানে কথা আর একটা, আপনি তাকে দেখান যে আসলে আপনি বলেছেন কিন্তু আপনার পলিসিটা বলা আছে ভাই এটা, তো একটু ডিফারেন্ট তো হয়ে গেল না। উনি অটোমেটিক্যালি আপনার সাথে শেয়ার করবে, আপনার নমনীয়তা থেকে। কিন্তু আপনি ওই জায়গাতে একটা রুক্ষ অ্যাটিটিউড শো করার সুযোগ আপনাকে দেয় না স্ট্যান্ডার্ড। উইলিংনেস টু এঙ্গেজ উইথ এক্সটার্নাল স্টেক হোল্ডার্স, যারা এক্সটার্নাল স্টেক হোল্ডার যদি থাকে, তাদের সাথে আপনি উইলিংলি এঙ্গেজ হয়ে যান, মিশে যান, তাদের সাথে কথা বলেন। এখন স্টেক হোল্ডার্স বলতে শুধুমাত্র যে যারা আমাদের র মেটেরিয়ালস দিচ্ছে বা এদের ছিল, অডিটরের তো র মেটেরিয়ালস আর কেন, অডিটরের তো ইনফরমেশন, অডিটই রিলেটেড, অডিটের অ্যাক্টিভিটিস রিলেটেড যাদের যাদের সাথে আপনার প্রয়োজন মনে হয়, আপনি উইলিংলি তাদের সাথে মেশেন। ওই যে ওপেন মাইন্ডেড, একটু আগে আমরা দেখছিলাম, ওপেন মেন্টালিটিতে থাকতে হবে, ইনভেস্টিগেটিভ অ্যাপ্রোচ থাকতে হবে। আপনি অডিট করতে গেছেন, এটা যেন আপনার অ্যাটিটিউডে শো করে। হ্যাঁ আপনি একজন অডিটর, আপনি চলতেছেন, ফলো দিয়ে দেখতেছেন, হাঁটতেছেন, কথা বলতেছেন, এই সবকিছুর ভিতরে আপনার ইনভেস্টিগেটিভ একটা পার্ট, কিন্তু সেটার ক্ষেত্রে এটা সন্দেহ প্রবণতা কথাগুলো রাখা যাবে। ভালো বোঝা যাচ্ছে না। হ্যালো, অন্য অন্য সবাই বুঝতেছেন? জি স্যার, আমরা জি জি, বুঝতেছি বোঝা স্যার। যাচ্ছে বোঝা যাচ্ছে। তালিবানে ফরাজি ভাই এখানেও একটু প্রবলেম হতে পারে হয়তো হ্যাঁ। নেটওয়ার্কে। তো আপনাকে ইনভেস্টিগেটিভ অ্যাপ্রোচ, সন্দেহ প্রবণতা, আচ্ছা এখন শুনতে পাচ্ছি, আচ্ছা, এখন ক্লিয়ার শুনতে আচ্ছা পাচ্ছি। সন্দেহ প্রবণতার ভিতরে না, কিন্তু আপনি অডিটর, আপনি ফ্লোর দেখতে গেছেন, কিন্তু ফ্লোরের মানুষ যেন আপনাকে বুঝতে পারে আপনার অ্যাটিটিউডে যে আপনি আসলে একজন অডিটর, এটা। এবং নিউট্রাল অ্যাটিটিউড থাকতে হবে। ম্যানেজমেন্ট অফ ওয়ার্কার, ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার্স, নিউট্রাল অ্যাটিটিউডটা হচ্ছে, আমরা তো বুঝি নিউট্রাল থাকাটা কি। এখন একজন আপনাকে বলল যে মনির ভাই, মাহমুদুল হাসান ভাই কিন্তু উনি ভালোভাবে আমাকে কাজ করতে দেয় নাই, তো ওনাকে একটু প্রেশার দিয়ে অডিটটা করেন না, ওনার অডিটের পার্টটাতে আমাদের একটু বেশ
ভালোভাবে দেখা দরকার, এটা আপনাকে বলতে পারে, এটা আপনাকে ইনফ্লুয়েন্স করলো। কিন্তু এই ইনফ্লুয়েন্সের পার্টটাকে বেস করে আপনি মাহমুদুল হাসান ভাই ওখানে যে রাফ বিহেভ করতে পারবেন না। আপনি নিউট্রাল থাকেন, অডিটর অডিটরের জায়গাতে অডিট, কিন্তু আপনার বিহেভিয়ারটা যেন। হ্যাঁ, সাইদুল আবরার ভাই, হ্যালো, হ্যান্ড রেজ করছেন সাইদুল ভাই। ওপেন মাইন্ডেড, যেটা আমরা এর আগেও কথা বলছি, এখানে অ্যাবিলিটি টু এমফাসাইজ উইথ দ্য ওয়াল পার্টিস, আপনি সকলকে এমফাসাইজ করবেন। যারা ওয়াল পার্টিস বলতে আপনার অডিটর, অডিটি যারা এখানে আছে, তারপরে অন্যান্য অবজারভারও থাকতে পারে, অন্য কোনো পার্টিও থাকতে পারে অডিটে। তো সকলকে আপনি এমফাসাইজ করেন, সকলের সাথে আপনার অ্যাবিলিটি থাকতে হবে, সকলের সাথে কাজ করার মতো প্রফেশনালিজম মেনটেন করতে হবে। আমরা প্রফেশনালিজম নিয়ে কথা বলছি এর আগে প্রিন্সিপালসে, বাট এখানে একটু শেয়ার করি। প্রফেশনালিজমটা হচ্ছে যে আপনার উপর দায়িত্ব কর্তব্য যতটুকু আছে ততটুকু মেনটেন করা। আর সেই মেনটেনের ক্ষেত্রে আপনার এই তিনটা জিনিস, অ্যাটিটিউড, স্কিল অ্যান্ড নলেজ, এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনাকে আপনার উপরে দায়িত্ব অডিট করা, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোয়েশ্চেন করা, আপনার উপরে দায়িত্ব এভিডেন্স বেসড ডিসিশন নেওয়া। এইটা আপনাকে মানাটা, এই অ্যাটিটিউড গুলো আপনাকে ঠিক রাখতে হবে এই জায়গাটাতে। এবং অ্যাপ্রিপিয়েট অ্যাটেয়ার টিমোনার, অর্থাৎ আপনি যেখানে যেখানে কাজ করতেছেন সমস্ত কিছুকে ইনক্লুড করে করে আপনি অ্যাপ্রিপিয়েটলি কাজ করেন। এবং আপনার যদি লিড অডিটর হন, অ্যাবিলিটি টু লিড অর বি পার্ট অফ টিম, আপনি লিড অডিটর হলে লিড দেবেন, টিম হলে টিমের মতো করে আপনি চলবেন। এখন আমরা এখানে যেটা আলোচনা করলাম দেখেন, যে আমরা দেখেছি টোটালি যে একজন অডিটর যখন অডিট করবে, সে অডিট করার ক্ষেত্রে তাকে কিন্তু আসলে প্রথমত একজন ভালো ব্যক্তি এবং ভালো আচরণ গুলো করতে হবে। যদি এই ভালো আচরণ না করা হয়, তখন কিন্তু আসলে এই জায়গাটাতে আমরা ভালো অডিটর হতে পারবো না। তার মানে কি, আমার অ্যাটিটিউডটা একজন অডিটর হিসেবে নলেজের চাইতে কোনো কিছুই এখানে গুরুত্বহীন না বা গুরুত্ব কম না। আপনাকে দেখতে হবে নলেজ এবং স্কিলের সাথে আপনার অ্যাটিটিউডটাও আপনার অডিট অ্যাক্টিভিটিজ এর সাথে, অডিট ম্যানেজমেন্টের সাথে সমানভাবে রেসপেক্ট করতে হবে, সমানভাবে সেটাকে ডিল করতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? হ্যালো এভরিওয়ান, আমার কথা জি শুনতে না পাচ্ছেন? ভাই, জি শুনতে পাচ্ছি। স্যার, আমরা আহ, আজকে এখানেই শেষ করব। রিজনটা হচ্ছে আসলে নেটওয়ার্কটা খুবই প্রবলেম ক্রিয়েট করতেছে। আমি দুইটা আইডি দিয়ে চালাচ্ছি বলা যায়, একটা ছেড়ে দিচ্ছি আর একটা ধরছি। আসলে এইভাবে ট্রেনিং করাইলে আমাদের লার্নিং এও গ্যাপ থাকবে। আমরা আগামীকাল এই সেম টাইম অর্থাৎ সন্ধ্যা 7:30টায় হাজির হবো ইনশাল্লাহ। আশা করি বাকি প্রবলেম সলিউশন করেই আমরা বসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের মতো এখানে গুড নাইট। আজকের কেন্দ্রিক জি ট্রেনিং এর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ আমার পক্ষ থেকে নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তাহলে দেখছি আগামীকাল আবার দেখা আসসালামু হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওপেন মাইন্ডেড, যেটা আমরা এর আগেও কথা বলছি, এখানে অ্যাবিলিটি টু এমফাসাইজ উইথ দ্য ওয়াল পার্টিস, আপনি সকলকে এমফাসাইজ করবেন। যারা ওয়াল পার্টিস বলতে আপনার অডিটর, অডিটি যারা এখানে আছে, তারপরে অন্যান্য অবজারভারও থাকতে পারে, অন্য কোনো পার্টিও থাকতে পারে অডিটে। তো সকলকে আপনি এমফাসাইজ করেন, সকলের সাথে আপনার অ্যাবিলিটি থাকতে হবে, সকলের সাথে কাজ করার মতো প্রফেশনালিজম মেনটেন করতে হবে। আমরা প্রফেশনালিজম নিয়ে কথা বলছি এর আগে প্রিন্সিপালসে, বাট এখানে একটু শেয়ার করি। প্রফেশনালিজমটা হচ্ছে যে আপনার উপর দায়িত্ব কর্তব্য যতটুকু আছে ততটুকু মেনটেন করা। আর সেই মেনটেনের ক্ষেত্রে আপনার এই তিনটা জিনিস, অ্যাটিটিউড, স্কিল অ্যান্ড নলেজ, এই জায়গাগুলো ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনাকে আপনার উপরে দায়িত্ব অডিট করা, আপনার উপরে দায়িত্ব হচ্ছে কোয়েশ্চেন করা, আপনার উপরে দায়িত্ব এভিডেন্স বেসড ডিসিশন নেওয়া। এইটা আপনাকে মানাটা, এই অ্যাটিটিউড গুলো আপনাকে ঠিক রাখতে হবে এই জায়গাটাতে। এবং অ্যাপ্রিপিয়েট অ্যাটেয়ার টিমোনার, অর্থাৎ আপনি যেখানে যেখানে কাজ করতেছেন সমস্ত কিছুকে ইনক্লুড করে করে আপনি অ্যাপ্রিপিয়েটলি কাজ করেন। এবং আপনার যদি লিড অডিটর হন, অ্যাবিলিটি টু লিড অর বি পার্ট অফ টিম, আপনি লিড অডিটর হলে লিড দেবেন, টিম হলে টিমের মতো করে আপনি চলবেন। এখন আমরা এখানে যেটা আলোচনা করলাম দেখেন, যে আমরা দেখেছি টোটালি যে একজন অডিটর যখন অডিট করবে, সে অডিট করার ক্ষেত্রে তাকে কিন্তু আসলে প্রথমত একজন ভালো
ব্যক্তি এবং ভালো আচরণগুলো করতে হবে। যদি ভালো আচরণ না করা হয়, তখন কিন্তু আসলে এই জায়গাটাতে আমরা ভালো অডিটর হতে পারবো না। তার মানে কি, আমার অ্যাটিটিউডটা একজন অডিটর হিসেবে নলেজের চাইতে কোনো কিছুই এখানে গুরুত্বহীন না বা গুরুত্ব কম না। আপনাকে দেখতে হবে নলেজ এবং স্কিলের সাথে আপনার অ্যাটিটিউডটাও আপনার অডিট অ্যাক্টিভিটিজের সাথে, অডিট ম্যানেজমেন্টের সাথে সমানভাবে রেসপেক্ট করতে হবে, সমানভাবে সেটাকে ডিল করতে হবে। কারোর কোনো